হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি ড্রামার আজকের তৃতীয় পার্টের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। এই ড্রামাটা যেহেতু অনগোয়িং এবং এর প্রতিদিন মাত্র একটা করে এপিসোড রিলিজ হচ্ছে, তো আমি এতগুলো এপিসোড কোথায় পাবো? মাত্র 4-5টা করে এপিসোড একদম ডিটেলসে এক্সপ্লেন করে তাই আপনাদের কাছে 1 ঘন্টা করে হয় এরকম একটা করে ভিডিও নিয়ে আসছি। তারপরেও অনেকেই মাথা খারাপ করে দেন যে আপু পরের পর্ব দিন। আসলে রিলিজ না হলে পরের পার্টগুলো আমি পাবো কোথায়? তাই একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। তারপরেও আপনারা যেহেতু অনেক অধৈর্য হয়ে পড়েন, সেজন্য যত দ্রুত সম্ভব আমি ভিডিও দেওয়ার ট্রাই করি। তো আপনারাও আমার সঙ্গে সঙ্গে একটু ধৈর্য ধরবেন, মানে এর পরের এপিসোডগুলো দেখার জন্য আমিও পাগল হয়েই বসে থাকি। কিন্তু ওরা যদি রিলিজ না দেয় তাহলে আমাদের তো আর করার কিছু নেই। তো চলুন, অনেক বকবক হয়েছে, এবার গল্পে যাওয়া যাক। তো গত পর্বে আমরা দেখেছিলাম মিয়াও মিয়াও অনেকটা পাল্টে গিয়েছিল। মিয়াও মিয়াও এখন রুশোইকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর ভিতরে কোনো জাদুমন্ত্র কেউ করেছে কিনা এটা দেখার জন্য অনেক চেষ্টা করেছিল আমাদের জিশি, কিন্তু অবশেষে কোনো কাজ হয় না। মিয়াও মিয়াও যাকে ভালোবাসে বর্তমানে তাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি সে মার্কেটে এসেছে তার বিয়ের পোশাক দেখতে, আর জিশিকে সে খুব স্পষ্টভাবেই বলে দেয় যে সে এখন থেকে এখানেই থেকে যেতে চায়। এদিকে আমরা আবার অন্য একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা কথা বলতে দেখেছিলাম মুই ইয়াওকে গাওশেনের সঙ্গে। ও গাওশেনকে জিজ্ঞেস করেছিল যে শিংশাং হলে 10 বছর আগে আগুনটা কেন লেগেছিল। এই নিয়ে ওর মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবং এই আগুনটা লাগিয়েছিল হচ্ছে মহারানী চাও, কিন্তু কেন? আর এখানে অনেক বড় একটা ফরমেশন করা আছে। আসলে ওরা যে ডেমনটাকে মারতে চেয়েছিল সেই ডেমনটা আজও বেঁচে আছে এবং এই ফরমেশনের ভিতরেই আটকানো আছে। ওই ফরমেশনটা অনেক ছোট্টবেলায় মুই ইয়াও দেখেছিল এবং তার বাবাও এই ফরমেশনটার ব্যাপারে জানতো। মুই ইয়াও তার বাবার মৃত্যুর কারণ এবং তার পরিবারের সবার মৃত্যুর কারণ উদ্ঘাটন করার জন্যই মূলত এই ফরমেশনটার ব্যাপারে জানতে চায়। কেন শিংশাং হলে 10 বছর আগে আগুন লেগে গিয়েছিল সেটাও জানতে চায়। এদিকে আমরা রুশোইকে দেখি, সে এত বেশি হ্যাপি হয়ে গিয়েছিল মিয়াও মিয়াওকে বিয়ে করবে বলে, সেজন্য আজকে দুজনে বসে অনেক ড্রয়িং করতে লাগে। এক পর্যায়ে গার্ডদের ডাকার জন্য মিয়াও মিয়াও বাহিরে বের হয়ে যায়, আর রুশোই তো ওখানে বোকার মতো দাঁড়িয়ে হাসছিল। ঠিক এই সময়ই এখানে জিশি চলে আসে আর ওকে কিডন্যাপ করে কোনো একটা জায়গায় নিয়ে চলে যায়। মিয়াও মিয়াও ওকে আর কোথাও খুঁজে পায় না। রুশোইকে অনেক দূরে কোথাও একটা নিয়ে চলে এসেছিল জিশি। আসা মাত্র ওর গলা চেপে ধরে বলে যে তুই কি করেছিস আমার মিয়াও মিয়াওয়ের সঙ্গে, কেন সে এরকম হঠাৎ করেই পাল্টে গেল। জিশি যে মিয়াও মিয়াওকে প্রচণ্ড ভালোবাসে সেটা আমরা এখান থেকেই বুঝতে পারি, কিন্তু জিশিকে কোনো কথার উত্তর দেয় না রুশোই। এমনিতেই ছেলেটা একটু মদ খেয়ে মাতাল হয়েছিল। তবে ওর জিশির হেয়ার ব্যান্ডটার দিকে নজর গেলে ও ছোট্টবেলার একটা সিন দেখতে পাই, যেখানে ছোট্টবেলা জিশি দৌড়ে যাচ্ছিল এবং সেখানে আমরা রুশোইয়ের বাবাকেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। রুশোইও তখন একদম ছোট্ট ছিল। এই কথাটা আপনারা একটু মনে রাখবেন, পরে যে এর সঙ্গে অনেক মিল খুঁজে পাবেন। যখন ও রুশোইয়ের গলা চেপে ধরেছিল তখন এদের দুজনকে খুঁজতে খুঁজতে মিয়াও মিয়াও এখানে চলে এসেছে, কিন্তু রুশোই ওর মাথায় থাকা ওই হেয়ার ব্যান্ডটাকে এত জোরে টেনে খুলে দেয় যে ওটা খুলে মাটিতে পড়ে যায়। সাথে সাথে ও ডেমনের রূপে যায় এবং এদিকে রুশোই মারাত্মকভাবে ইনজুর্ড হয়ে পড়ে। আর রুশোইকে ধরার জন্য আমাদের মিয়াও মিয়াও চলে আসে, কিন্তু ও এখন রুশোইয়ের অনেক বেশি কেয়ার করলেও একদমই কেয়ার করছিল না আমাদের ডেমনের ব্যাপারে। ডেমন একজন ডেমন হওয়ার সত্ত্বেও ওর দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু তারপরেও মিয়াও মিয়াও ওর দিকে কোনো ভ্রুক্ষেপই করে না। আর তখন জিশির চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, আর এই জলটা ছিল মূলত আগুন। ও প্রচণ্ড কষ্ট পেয়েছিল মিয়াও মিয়াওয়ের এই ব্যবহারে। মিয়াও মিয়াও আগের বার ওর চুল বেঁধে দিয়েছিল ওই হেয়ার ব্যান্ডটা দিয়ে, কিন্তু এবার আর মিয়াও মিয়াও ওর এই চুলগুলো বেঁধে দেয় না। ডেমন হওয়া সত্ত্বেও ও যে কত ইমোশনাল তা আমরা এখানে দেখেই ওকে বুঝতে পারি। মিয়াও মিয়াও কেবল জিশির দিকে তাকিয়ে থাকে। ওর অন্তরে কিছু একটা ঘটে গেলেই দেখা যায় ওই ব্রেসলেটটা ওকে আবারও ঘুরিয়ে দেয়, ওর মনটাকেও ঘুরিয়ে দেয়। কোনোভাবেই মিয়াও মিয়াওকে আর চিনতে পারে না জিশি। জিশির তখন প্রচণ্ড কষ্ট লাগে। ও আস্তে আস্তে ওর হেয়ার ব্যান্ডটাকে পাগলের মতো খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ও নিজের হেয়ার ব্যান্ডটা পেয়ে যায়। সেটাকে নিয়ে ভালোভাবে নিজের মাথায় বাঁধতে শুরু করে। ঠিক সেই টাইমে ওর মনে পড়ে জঙ্গলে একবার ওর মাথার এই হেয়ার ব্যান্ডটা বেঁধে দিয়েছিল মিয়াও মিয়াও। এরপরে প্রচণ্ড কষ্ট পেয়ে দেখা যায় ওর সম্পূর্ণ বেশ পাল্টে গিয়েছে, মানে ও হিউম্যান ফর্মে ফিরে এসেছে। শুধু পিছন দিকে একবার তাকায়ও, ওর
মনের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কিন্তু মানুষ বোধহয় এই সময়ে সব থেকে বেশি অসহায় হয়ে যায় যখন তার ভালোবাসার মানুষটি তাকে সব থেকে বেশি আঘাত করে। এরপরে ও নিজে ম্যাজিক করে এখান থেকে উধাও হয়ে যায়। কিন্তু এদিকে মিয়াও মিয়াওয়ের ভিতরে অন্য কিছু বয়ে যাচ্ছিল, তবে সে ওটা নিজে বুঝতেই পারছিল না। আমাদের একটা বাচ্চা মেয়েকে দেখানো হয়, এর নাম পেইউ, যে ছিল পেইওয়ানের ছোট বোন। পেইওয়ানকে নিশ্চয়ই আপনারা চেনেন, যে রাজকুমারীর সার্ভেন্ট। তো ও মূলত এখানে ওর বোনকে নিয়ে এসেছিল সেন্টেস হওয়ার জন্য, মানে মহিলা সাধু। আর এই মাস্টার মানে যে পুতুলটা ওকে এখানে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিচ্ছিল, সে মূলত ওর বোনের এই মৃত্যুর প্রতিশোধই নিতে বলছিল। ওর বোন যেদিন এই সিংসাং হলে মারা গিয়েছিল আগুনে পড়ে, সেদিন একটা পুতুল এখানেই পাওয়া গিয়েছিল। সেই পুতুলটাই মূলত ওকে ইনস্ট্রাকশন দিয়েছে যে ওর বোনকে মেরেছে মহারানী যাও, এবং ওর বোনের মৃত্যুর জন্য দায়ী রাজকুমারী নিজেও, সেজন্য ওকে প্রতিশোধ নিতে হবে। ওই মহিলা এই হল থেকে চলে যাওয়ার পরে এখানে মুইয়াও আসে, মূলত এখানে কি ফরমেশন আছে সেটা দেখার জন্য। এখানে এসে ও ফরমেশন চেক করে দেখতে পায় যে ওর বাবা এখানে একটা ফরমেশন করে রেখেছে। এখানে একটা ডেমনকে আটকে রাখা হয়েছে। চোখের সামনে ও দেখতে পাচ্ছিল ওর বাবা এই ফরমেশনে কোনো একটা ডেমনকে আটকে রেখেছে। তখনও একটা মহিলাকে দেখতে পায়। মনে মনে ও ভাবে এই বোধহয় সেই রিসেন্টফুল ওম্যান, যাকে ও নিজের মনে মনে খুঁজছে অনেক কাল ধরে, যে ওর পুরো পরিবারকেই খুন করেছে, যে ওর সব থেকে বড় শত্রু। মুইয়াও তখন মনে মনে ভাবে ওর বাবা এই ফরমেশনের ভিতরেই বোধহয় ওই মহিলাকে আটকে রেখেছে। সেজন্য আবার পুনরায় এই বিষয়ে শোনার জন্য গাউসির কাছে চলে আসে। তবে গাউসি এত কিছু ভালো বলতে পারে না, কারণ গাউসির এই সম্পর্কে কোনো আন্দাজই নেই ওখানে কাকে লুকিয়ে রাখা হয়েছে বা ওই ফরমেশনের ভিতরে কোন ডেমন আটকে আছে। যেই ডেমনই হোক না কেন, ওকে মারার জন্য তুমুল ফাইট করতে হবে মুইয়াওকে। তাই ও একা একাই প্র্যাকটিস করছিল, আর ওর সঙ্গে এসে প্র্যাকটিস করতে লাগে লুফুই। কিন্তু এই সময় ও লুফুইয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। লুফুই ওকে এটা বোঝানোর চেষ্টা করে যে রাজকুমারীর সঙ্গে লুফুইয়ের কোনো রকমের কোনো সম্পর্ক নেই, কিন্তু মুইয়াও ওকে ইচ্ছে করেই দূরে ঠেলে দিচ্ছিল, কারণ মুইয়াও নিজের মনকে এটা বুঝিয়ে নিয়েছে ফরমেশনের ভিতরে যে ডেমনটা আটকা পড়ে আছে সে ওর প্রধান শত্রু, আর তাকে মারতে গেলে ওকে নিজেও মরতে হবে। তাই ও ওর সমস্ত বন্ধুদের ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, এবং ও লুফুইকেও এই সেমভাবে দূরে সরানোর জন্য ওর সঙ্গে খারাপ ব্যবহার করে বলে, কখনোই আমি তোমাকে ভালোবাসিনি, আর সেদিন রাত্রেবেলা আমি যে তোমাকে কিস করেছিলাম ওটা তুমি ভুলে যাও, ওটা আমি মোহের বশে করেছিলাম। তুমি এটা মনে রেখো যে কখনোই তোমার প্রতি আমার কোনো ভালোবাসা ছিল না। এইসব বলতে গিয়ে ওর গাউসির বলা কথাগুলো মনে পড়ে, কারণ ও যে ডেমনকে এই মুহূর্তে মারতে চাচ্ছে সে ছিল অনেক ভয়ানক। বন্ধুদেরকে কাছ থেকে সরিয়ে না রাখলে হয়তো ওরাও মারা পড়বে, সেজন্যই ওর তো খারাপ লাগে। আর এখন মুইয়াও এর কথায় প্রচণ্ড কষ্ট পেয়ে লুফুই একটা দোকানে আসে, সেখানে মদ খাওয়ার জন্য। এসেও জানতে পারে এখানকার সব মদ একজন কিনে রেখেছে। সেটা আর কেউই ছিল না, সেটা ছিল আমাদের ডেমন। জিসি একা একা বসে প্রচণ্ড মনের কষ্টে মদ খাচ্ছিল। তখন ওকে এসে লুফুই বলে, আমাকেও কিছু মদ শেয়ার করো। লুফুইকেও বলে, এখান থেকে যাও তো, এখানে আবার ঝামেলা করতে এসেছো? দেখতে পারছো না আমার মেজাজ খুবই খারাপ হয়ে আছে? এখন যদি ঝামেলা করতে না চাও সোজাসুজি এখান থেকে চলে যাও। এদিকে রুশুই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল, আর মিয়াও মিয়াও বসে বসে ওর সেবা যত্ন করছিল। কিছুক্ষণ পরে রুশাইয়ের জ্ঞান ফিরে আসে। মিয়াও মিয়াও ওকে বলে, তুমি এখন ঠিক আছে তো? ও বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমাকে তোমার বন্ধু জিসি কেন ওভাবে তুলে নিয়ে গেল? আমার মনে হচ্ছিল ওর মাথার হেয়ার ব্যান্ডটা আমি আগেও দেখেছি, কিন্তু আমি মনে করতে পারছি না ও কি কোনো ক্রুয়েল টাইপের মানুষ। মিয়াও মিয়াও বলে, না না, জিসি এমনিতেই খুব ভালো একটা ছেলে, তোমার কোথাও ভুল হচ্ছে। আর জিসি কোথায় তোমাকে তুলে নিয়ে গিয়েছিল? আমার মনে হয় তুমি কোনো ভ্রমে আছো। এটা বলে কথাটাকে একদম ঘুরিয়ে দেয়, আর বেচারা রুশোয়ও সেটাই বিশ্বাস করে, কারণ কালকে ও মদ খেয়ে মাতাল অবস্থায় ছিল, আর সেজন্য ওর স্পষ্ট করে কিছু মনেও থাকে না। মিয়াও মিয়াও বলাতে ও আরও এই কথা বিশ্বাস করে নিয়েছে। এদিকে এরানা দুজন মারামারি করতে চেয়েছিল, এখন দুজনেই ছ্যাঁকা খেয়ে দেখছি খুব ভালো ভাব জমে উঠেছে, আর দুজনে একসঙ্গে বসে ড্রিঙ্ক করছে। তখন ওই দোকানে গিয়ে সোজা মুইয়াওকে বলে, আপনার দুই বন্ধু, হয়তোবা একজন আপনার ভাই, তারা আমার দোকানে এসে অনেক ড্রিঙ্ক করছে, আমি দোকানটা বন্ধ করব। আপনারা যদি দয়া করে ওদেরকে নিয়ে আসতেন তাহলে আমার খুবই সুবিধা হতো। তো এইখানে তখন মিয়াও মিয়াও ছিল। মিয়াও মিয়াও বলে, আমিও যাব। এদিকে রুশোই মিয়াও মিয়াওয়ের জন্য অপেক্ষা করতে করতে
মুহূর্তে পাগল হয়ে যাচ্ছিল। মিয়াও মিয়াও ওর চোখের সামনে থেকে চলে গেলেই যেন ওর দুনিয়া অন্ধকার হয়ে আসছিল। এরা দুইজন ওই দোকানে আসে, এসে দেখে এদের অবস্থা একদম খারাপ। মিয়াও মিয়াও এসে জিসিকে বারবার ডাকে। জিসি অনেক মাতাল অবস্থায় ছিল, তারপরেও মিয়াও মিয়াও ওকে যে কষ্টগুলো দিয়েছে সেই কষ্টগুলো স্পষ্ট স্মরণ করতে পারছিল। তখনই মিয়াও মিয়াওকে ডাকতে ডাকতে এখানে হাজির হয়ে গিয়েছে রুশোই। আর রুশোর এরকম ব্যবহার দেখে আমার সত্যি খুবই বিরক্ত লেগেছে ওকে। মিয়াও মিয়াওকে কেউ ও চোখের সামনে থেকে একটুও নড়তে পারবে না? মিয়াও মিয়াও তো ওদের সঙ্গে এসেছে, রুশোর থেকে এদেরকে বেশি দিন থেকে চেনে, তাহলে ওকে ওর বন্ধুদের সঙ্গে একটু ভালো টাইম স্পেন্ড করতে পারবে না? মিয়াও মিয়াও বলতে বলতে এখানে এসে উনি হাজির হয়ে যাবেন, যেন মনে হচ্ছে অনন্তকালের বন্ধন ওদের। যাই হোক, এদিকে মিয়াও মিয়াও একে বলে যে তুমি বাড়ি ফিরে চলো, এখানে এভাবে পড়ে পড়ে মদ খাচ্ছ কেন? মিয়াও মিয়াওকে চিন্তা করতে বারণ করে জিসি আর বলে তুমি বরং তার সাথে চলেই যাও, তোমার চিন্তায় চিন্তায় সে পাগল হয়ে এখানে তোমাকে নেওয়ার জন্য ছুটে এসেছে। আর মিয়াও মিয়াও সত্যি সত্যি রুশোর হাত ধরে এখান থেকে চলে যায়। ওর প্রচণ্ড কষ্ট লাগে, কিন্তু তারপরেও জিসি আর কিছুই বলতে পারে না। মিয়াও মিয়াও যখন ক্যারেজে করে ফিরে আসছিল ঠিক তখনই ওর খুব মন খারাপ ছিল। কেন ওর মন খারাপ, কী কারণে মন খারাপ, কোনো কিছুই ওর মনে পড়ে না। কিন্তু ও দেখতে পায় ওই ক্যারেজের ভিতর থেকে একটি ছেলে ড্রাগন ফ্লাই উড়াচ্ছে। তখনই ও বলে আমি এখনই জিসির কাছে যাব বলে ও দৌড়ে ক্যারেজ থেকে নেমে পড়ে। আর এদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই। রাজকুমারী যখন জানতে পেরেছে লুফুই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন রাজকুমারী নিজেও লুফুইকে নেওয়ার জন্য এখানে এসেছে আর লুফুইকে নিয়ে চলেও যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে মিয়াও মিয়াও এসেছে আবার পুনরায় জিসির খোঁজে। এসে জানতে পারে জিসিকে তার বোন এখান থেকে নিয়ে গিয়েছে। মিয়াও মিয়াও আসতে পারলো না, এর পিছু পিছু রুশোই আবার এসে হাজির। রুশোই এসে বলে তুমি এখানে আবার কি করতে এসেছো? তখন মিয়াও মিয়াও বলে আমি এই ড্রাগন ফ্লাইটা ওকে দিতে চাই। আমি জিসিকে কথা দিয়েছিলাম যে আমি একটা সুন্দর ড্রাগন ফ্লাই ওকে বানিয়ে দিব, সেটা তো আমার দেওয়া হয়নি, তাই ওটা দিতেই আমি এখানে এসেছি। রুশোই তখন বলে মিয়াও মিয়াও তুমি কি জিসিকে পছন্দ করো? মিয়াও মিয়াও তখন বলে পছন্দ না, না ও তো আমার খুব ভালো বন্ধু, আমি ওকে পছন্দ করি না, শুধু শুধু আমি এটা দিতে এসেছিলাম কারণ আমি কথা দিয়েছিলাম এটা ওকে দিব। আর এদিকে এরা দুই ভাই বোন হাঁটতে হাঁটতে আসে। আসলে নিজের ভাই বোন এবং পরিবার ছাড়া একসময় পাশে কেউ থাকে না, মানে দেখবেন সব থেকে ভেঙে পড়বেন যে মুহূর্তগুলোই, তখন কিন্তু আপনার পরিবারের লোকই সব থেকে বেশি থাকবে, আর আমরা বাইরের মানুষগুলোর কাছ থেকে সব থেকে বেশি হার্ট হই। মইয়াও বলে আমি জানি তুমি মিয়াও মিয়াওকে অনেক বেশি পছন্দ করো, কিন্তু আসং আমরা তো সব কিছু কন্ট্রোল করতে পারি না, কিছু কিছু জিনিস আমাদের কন্ট্রোলের বাইরে, তাই শুধু শুধু মন খারাপ করো না। তুমি দেখবে মিয়াও মিয়াও যদি তোমার হওয়ারই থাকে ও ঠিক তোমার কাছে ফিরে আসবে। মুসং তখন বলে কিন্তু লুফুইও তো তোমাকে অনেক পছন্দ করে, তাহলে কেন তুমি ওকে দূরে সরিয়ে দিলে দিদি? কিন্তু তখন মুইয়াও কথা ঘুরিয়ে নিয়ে মুসেংকে বলে আসং তোমার মনে আছে আমরা পাহাড়ের কিনারায় একটা দিদির কাছ থেকে অনেক বড় একটা স্পেল শিখেছিলাম, আমি না ওই স্পেলটা ভুলে গিয়েছি, তুমি একটু প্লিজ ওই দিদির কাছে যাবে, ওখানে গিয়ে বলবে আমি মুইয়াও তোমাকে পাঠিয়েছি ওই স্পেলিং বইটা নিয়ে আসার জন্য। কিন্তু মুইয়াওয়ের খুব ভালোভাবেই ওই স্পেলটা মনে ছিল, ও শুধুমাত্র ওর ভাইকে ওর থেকে দূরে করার জন্যই ওই পাহাড়ের কিনারায় পাঠাচ্ছিল, কারণ ওই ডেমনের সঙ্গে একা একা ফাইট করতে চায়, সমস্ত আপন মানুষগুলোকে ও দূরে করে দিচ্ছিল, যাতে ফরমেশনের ভিতরে আটকা পড়া ডেমনটাকে ও একাই প্রতিহত করতে পারে, আর যদি মরতেই হয় তাহলে ও যেন একাই মারা পড়ে আর সবাই বেঁচে থাকে। আসং ওর বোনের একটা কথায় বেরিয়ে পড়ে একটা ঘোড়া নিয়ে। এদিকে আমাদের চুই চুইকে দেখানো হয় ও তো খুব মন খারাপ করে বসেছিল। মুইয়াওকে আসতে দেখেও বলে মুইয়াও জিজিয়া বাকিরা কোথায়, মিয়াও মিয়াও কোথায়, তারপরে আসং আর লুফুই ভাইয়া সেও কোথায়, কাউকে না দেখতে পাচ্ছি না। মুইয়াও বলে ওরা সবাই চলে গিয়েছে। চুই চুই বলে চলে গিয়েছে, কোথায় চলে গিয়েছে, একটু পরে আবার ফিরে আসবে? মুইয়াও বলে ওরা আর কখনো ফিরে আসবে না চুই চুই, তুমিও চলে যাও, তোমার দাদুকে না তুমি খুঁজতে বের হয়েছিলে, তুমি তো চেয়েছিলে তোমার দাদুকে খুঁজে বের করবে, তাহলে যাও এবার নিজের পথেই হাঁটা শুরু করো। চুই চুই বলে কিন্তু আমরা তো একসঙ্গে বের হয়েছিলাম, এই দেখো মিয়াও মিয়াও না আমাদেরকে একটা টিম বানিয়েছে, 4 ব্যাম্বো মাস্টার, এমনকি আমাদের তো লোগোও আছে, আমি তো সেটা আমার গায়ে লাগিয়ে রেখেছি। কিন্তু মুইয়াও বলে সব কিছু ভেঙে গিয়েছে, এখন তুমিও চলে যাও। চুই চুইয়ের জন্য আমার খুব কষ্ট লাগছিল, বেচারা পিচ্ছি একটা বাস। যাই হোক, এদিকে আমরা সুন্দর করে সাজানো কিছু জিনিসপত্র দেখতে পাই। এই জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র মিয়াও মিয়াওয়ের জন্য,
কারণ আগামীকালকেই মিয়াও মিয়াওয়ের বিয়ে। মিয়াও মিয়াও তো রুষার সঙ্গে খুব ভালো ছিল, তারপরেও মনে মনে কোথাও একটা ওর কোনো শান্তি ছিল না। ও নিজেই বলে মনে হচ্ছে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু আমি কি হারিয়ে ফেলেছি সেটা আমি বুঝতে পারছি না। রুষাই বলে আমি বুঝতে পেরেছি, তুমি আসলে তোমার বাবাকে মিস করছো, আর আমাদের তো আগামীকাল বিয়ে, কিন্তু তুমি তোমার বাবাকে এই কথা জানাওনি। তাই আমার মনে হয় তুমি তোমার বাবাকে একটা চিঠি লেখো, তাহলে তোমার মন একদম ভালো হয়ে যাবে। মিয়াও মিয়াও তখন তার বাবাকে চিঠি লেখার জন্য বসে পড়ে। মিয়াও মিয়াও রুষাইকে বলে আমি আমার বাবাকে কি চিঠি লিখবো? রুষাই বলে তুমি এটা লিখবে যে আমি খুব পছন্দ করি রুষাইকে এবং আমি ওকে বিয়ে করতে চাই, সেটা লিখলেই হবে। ঠিক তখনই রুষাইকে ডাকার জন্য একজন সার্ভেন্ট আসে। রুষাই উঠে চলে যায়। মিয়াও মিয়াও আনমনে কিছু একটা ভাবছিল, আর আনমনেই ও চিঠিটা লিখে নেয়। এরপরে ও যখন বসে বসে ভাবছিল কিছু একটা, ঠিক তখনই এখানে চলে আসে আমাদের লিটিল ব্যাম্বো। চুই চুই এসে বলে মিয়াও মিয়াও তুমি একটা মিথ্যুক, তুমি প্রতারক, তুমি আমাদের সবাইকে বলেছিলে একসঙ্গে থাকতে, একে অপরকে বিশ্বাস করতে, কিন্তু তুমি নিজে এখানে বিয়ে করে থেকে যাওয়ার চিন্তা ভাবনা করছো, আমাদের সবাইকে আলাদা করে দিয়ে। সবার ভিতরে ভাঙন ধরেছে, আমি কোথাও কাউকে আগের মতো পাচ্ছি না। তখন চুই চুইকে ও চিঠিটা দিয়ে বলে এই চিঠিটা আমার বাবাকে দিবে পোস্ট অফিসে, আর এই যে ড্রাগন ফ্লাই এটা তুমি জিসিকে দিবে। জিসি কোথায়? চুই চুই বলে আমি তো জানি না, কিন্তু মিয়াও মিয়াও তুমি মিথ্যাবাদী, তুমি আমাকে কথা দিয়েছিলে আমার দাদুকে খুঁজে বের করে দিবে, সেই কথা তুমি রাখোনি, আমি তোমাকে ঘৃণা করি। এটা বলে খুব রেগে চুই চুই ওখান থেকে চলে যায়। মিয়াও মিয়াও বোঝাতেও পারে না, কিছু একটা পিছু টান ওকে যেন বারবার পিছন দিকেই টানছিল। এদিকে আমরা লুফুইকে দেখতে পাই, ওর জ্ঞান ফিরে এসেছিল। জ্ঞান ফেরা মাত্রই ওর চোখের সামনেই রাজকুমারীকে দেখতে পায়। রাজকুমারীকে দেখেও যখন আবিষ্কার করে ও রাজকুমারীর রুমে, তখনই ও ক্ষমা প্রার্থনা করে আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগে এবং এখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই রাজকুমারী বলে আগামীকাল আমার বিয়ে, সিংসাং হলে বিয়ের আসরে আমি তোমার জন্য ওয়েট করব। কিন্তু ওকে ওয়েট করতে বারণ করে দেয় লুফুই। তারপরেও রাজকুমারী বলে আমি তোমার জন্য ঠিক ওয়েট করব, আর আমি জানি তুমি আসবে। লুফুই তখন আর বেশি কিছু বলে না, লুফুই কখনোই আসবে না সেটা আমরা খুব ভালো করে জানি। লুফুই রাজকুমারীকে বলে আমার জন্য ওয়েট করবেন না প্লিজ, এটা বলে ও ওখান থেকে চলে আসে। এদিকে আমরা মহারানী জাওকে দেখতে পাই, সে একটা দুঃস্বপ্ন দেখছিল। এই দুঃস্বপ্নে সে ওই পেইউ নামে ছোট্ট মেয়েটাকে দেখছিল, যে মেয়েটা আগুনে পুড়ে মারা গিয়েছিল। পেইউ বারবার তার স্বপ্নে এসে হানা দিচ্ছিল। মহারানী জাওয়ের তখন ঘুম ভেঙে যায়। মহারানী জাও জোরে চিৎকার করে ওঠে। তখনই তার সার্ভেন্ট এসে বলে কি হয়েছে? মহারানী জাও বলে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, তার জন্যই তো খুব ভয় পাচ্ছি আমি। এদিকে আমরা দেখতে পাই আরও একটা নতুন বিয়ের পোশাক বানিয়ে নিয়ে এসেছিল রুষই। এটা খুব ফিটিং করে বানানো হয়েছে মিয়াও মিয়াওয়ের জন্য, কারণ বাকি পোশাকগুলো মিয়াও মিয়াওয়ের গায়ে ফিটিং ছিল না। এই পোশাকটা মিয়াও মিয়াওয়ের খুব পছন্দ হয়, আর রুষই কিন্তু মিয়াও মিয়াওকে তার সর্বোচ্চটা দিয়ে ভালো রাখার ট্রাই করছিল, কিন্তু তারপরেও কিছু সম্পর্ক কখনোই ওয়ার্কআউট করে না। এখানে আমরা রুষইকে যে মানুষ করেছে সেই পালিত মাতাকে দেখতে পাই। সে এসেছিল রুষইর সঙ্গে কথা বলতে। সে রুষইকে বলে তুমি কি সত্যি রাজকুমারীকে বিয়ে করতে চাও না? যদি তুমি এটা করো তাহলে তুমি চরম বড় ভুল করবে। তখন মিয়াও মিয়াও এখানে আসে রুষইয়ের পালিত মাতার সঙ্গে দেখা করার জন্য। এখানে আসার পরে পালিত মাতা মিয়াও মিয়াওয়ের হাতে ওই ব্রেসলেটটা দেখতে পায়। পরদিন ছিল রাজকুমারীর বিয়ে। রাজকুমারীর বিয়ে রুষইয়ের সঙ্গে ঠিক হয়েছে, কিন্তু সে চিন্তা করছে এই বিয়ের আসরে সে লুফিকে বিয়ে করবে, আর রুষই চিন্তা করছে এই বিয়ের আসরে সে রাজকুমারীকে বিয়ে না করে মিয়াও মিয়াওকে বিয়ে করবে, মানে পাত্র অদল বদল করে নিবে। এখানে রাজকুমারীর সঙ্গে শেষবারের মতো লুফুই দেখা করতে আসে আর বলে রাজকুমারী আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু সিংসাং হলে যেতে পারবো না, তাই আপনি আমার জন্য ওয়েট করবেন না। রাজকুমারী বলে কি এমন আছে মুই ইয়াওয়ের ভিতরে যা আমার ভিতরে নেই? কেন তুমি মুই ইয়াওকে এত বেশি ভালোবাসো, কিন্তু ও যেটা দিতে পারে আমি সেটা দিতে পারি না? তখনই বলা শুরু করে লুফুই। লুফুই বলে মুই ইয়াও দেখতে হয়তো অনেকটা কুল টাইপের, ওপর থেকে মনে হয় ও খুব ঠান্ডা হৃদয়ের একটি মেয়ে, কিন্তু আমি তো ওকে চিনি। পুরো শহরে ও এবং মুশেং দুই ভাই বোন একাই ডেমন ধরে বেড়াতো, তারপরে একবার আমাকে উদ্ধার করেছিল। ডেমন ধরতে গিয়ে আমি মারাত্মকভাবে ইনজোর্ড হয়ে যাই, আমি কোমায় পড়ে যাই। মুই ইয়াও আমাকে একটু একটু করে চিকিৎসা দিয়ে সুস্থ করেছে। যখন আমি কোমার ভিতরে ছিলাম মুই ইয়াও রোজ এসে গল্প করতো। একদিন আমার জ্ঞান ফিরে আসে আর আমি ওর গল্পগুলো শুনতে পাই। মুই ইয়াও জানতো না আমার জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ওর গল্পগুলো শুনে বুঝতে পারি হৃদয়ের ভিতর থেকে ও আসলে কতটা ইমোশনাল, কতটা সফট, এবং ও নিজের মনে মনে কত কষ্ট যন্ত্রণা চেপে রেখেছে। সেখান থেকেই আমি জানি আসলে মুই ইয়াও কেমন, আর মন থেকে আমি ওকেই ভালোবাসি। তাছাড়া আপনার সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগে আমার ওর সঙ্গে পরিচয় হয়েছে।
আর তাই আমাকে প্লিজ আটকাবেন না। এদিকে আমরা আবার দেখতে পাই সেই পালিত মাথাকে, যে রুশাইকে বলছিল তুমি তোমার বাবার দেওয়া ব্রেসলেটটা ওই মেয়েটাকে কেন দিয়েছো, তুমি কি জানো ওটা একটা জাদুই ব্রেসলেট এবং ওটা যাকে পরানো হয় সে তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। তুমি ওকে ওটা পরিয়েছো বলেই মেয়েটা তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে। তখন এর সার্ভেন্ট রুশাইকে বলে আমারও তো তাই মনে হয়, মিয়াও মিয়াও তো আপনাকে পছন্দই করতো না, পাত্তাই দিত না, তাহলে হঠাৎ করে সেখানে বিয়ের জন্য পাগল হয়ে যাবে। তখন রুশার নিজেরও মনে পড়ে আসলে যখন ও ওকে ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল তার আগেই মিয়াও মিয়াও বলেছিল অন্য কাউকে পছন্দ করে এবং এটা মনে হয় জিশি, ও হয়তোবা জিশিকেই পছন্দ করে। ব্রেসলেটের জন্য সে আমাকে বিয়ে করতে চাইছে বটে, কিন্তু মন থেকে তো সে আমাকে ভালোবাসে না। যখনই ওই চুড়িটা খুলে ফেলবে তখনই এর প্রতি ভালোবাসা মিয়াও মিয়াওয়ের একদম উধাও হয়ে যাবে। এদিকে মিয়াও মিয়াও বিয়ের জন্য রেডি হচ্ছিল, সুন্দর করে পোশাক পরে নিয়েছিল এবং অনেকগুলো গহনা ওকে পরানো হয়েছিল। ও বসে বসে সার্ভেন্টদের কাছ থেকে শুনতে পায় শিলিং মাউন্টেইনেই নাকি বড় হয়েছে রুশাই ওর বাবার সঙ্গে, কিন্তু রুশাইয়ের বাবা আবার অন্য একটা মহিলাকে ভালোবাসতো যে নাকি একটা ডেমন ছিল। রুশাইয়ের বাবার আরও একটা ছেলে হয়তো ছিল যার কথা কেউ জানে না। একদিন সেই ছেলেটা রুশাইয়ের বাবাকে আঘাত করে চলে যায়। আর এটা শুনে মিয়াও মিয়াওয়েরও মনে পড়ে যে শিলিং মাউন্টেইনে তো বাড়ি ছিল জিশিরও, আর জিশি ওর মায়ের সঙ্গে বড় হয়েছে। জিশির মা একজন মানুষকে ভালোবাসতো এবং অনেক দিন সে সেই ভালোবাসার জন্য ওয়েট করেছে, কিন্তু তার বাবা কখনো ফিরে আসেনি। মিয়াও মিয়াও এক্ষুনি জিশির সঙ্গে দেখা করবো বলে উঠে দৌড়ি দিচ্ছিল, তখন ওকে সার্ভেন্টরা আটকে বলে একটু পরেই আপনার বিয়ে, আপনি এখন কোথাও যেতে পারবেন না। আর এদিকে রুশাইয়ের সার্ভেন্ট বলে একটু পরেই তো ওই চুড়িগুলো খুলে আবার মিয়াও মিয়াওকে নতুন করে ব্রেসলেট পরানো হবে, খুলে ফেললেই তো সে বিয়ে ভেঙে দিতে চাইবে, আপনি এক্ষুনি যান, ওদেরকে থামান। এদিকে দেখা যায় মিয়াও মিয়াওকে নতুন করে সোনার ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে, আর মিয়াও মিয়াওয়ের হাতে যে কালো চুড়িটা ছিল সেটাকেও খুলে ফেলা হচ্ছে। আর ওদিকে এটা আটকানোর জন্য রুশাই অনেক জোরে জোরে দৌড়াতে লাগে। ও এসে মিয়াও মিয়াওয়ের দিকে তাকায়। মিয়াও মিয়াওকে দেখতে এখন খুব শান্ত এবং চুপচাপ মনে হচ্ছিল যে ওর কাছ থেকে ওই ব্রেসলেটটা খুলে ফেলা হয়ে গিয়েছে, আর মিয়াও মিয়াও বোধহয় রুশার সঙ্গে এই মুহূর্তেই খুব খারাপ ব্যবহার করবে। তখনই ও মিয়াও মিয়াওয়ের হাত ধরে দেখে যে না, কালো চুড়িটা এখনো পর্যন্ত মিয়াও মিয়াওয়ের হাতে আছে। মিয়াও মিয়াও বলে ওরা এই চুড়িটা খুলে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি চুড়িটা থাক, কারণ ভালোবাসার প্রতীক হিসেবে এই চুড়িটা তো আপনিই আমাকে পরিয়ে দিয়েছিলেন, সেজন্য এটা আমি খুলে ফেলতে চাই না। কিন্তু রুশাই ওই চুড়ি তার তৎক্ষণাৎ ওর হাত থেকে খুলে ফেলে দেয়। মিয়াও মিয়াও অবাক হয়ে বলে এটা আপনি কি করলেন, চুড়িটা খুলে ফেলে দিলেন? কিন্তু তখনই দেখা যায় ওর চারপাশে শুধুমাত্র জিশির ছবিগুলোই ভাসতে থাকে। মুহূর্তের জন্যই জিশি বলে চিৎকার করে ও দৌড়াতেই যাচ্ছিল, তখন রুশাই বলে এই চুড়িটা ছিল জাদুই চুড়ি, আর তার জন্য আমি দুঃখিত, আমি জানতাম না এটা একটা জাদুই চুড়ি, এজন্য তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে, কিন্তু আমি তো এরকম ভালোবাসা চাই না, আমি তো চেয়েছিলাম যে আমাকে মন থেকে ভালোবাসবে, আর তাই আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে খুশি থাকো। এটা বলার পরে মিয়াও মিয়াও এখান থেকে চলে যায় এবং আমরা তো বুঝতে পারি রুশাই আসলে কত ভালো একটা ছেলে। রুশার সার্ভেন্ট রুশাইয়ের দিকে হাত তুলে বলে আপনি আসলে একজন রিয়েল হিরো। কিন্তু কিছুক্ষণের ভিতরে রুশাই এমন জোরে কেঁদে ওঠে, ভাই এতক্ষণ সব কিছু ঠিক ছিল, এই মুহূর্তে একদম বাচ্চাদের মতো করে কাঁদতে লাগে ও, এমনকি কাঁদতে কাঁদতে বেচারা বসেও পড়ে, ভ্যা ভ্যা করে কাঁদতে লাগে আর বলে যে আমি ভেবেছিলাম মিয়াও মিয়াও হয়তো আমার প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু এত কিছুর পরে ও আমার প্রেমে পড়লো না। আহারে বেচারা, এভাবে কি আর ভালোবাসা আটকে রাখা যায়? এদিকে মিয়াও মিয়াও দৌড়ে সেই ইনে আসে যে ইনে ওরা উঠেছিল। এখানকার সার্ভেন্ট জানায় এই ইন থেকে সবাই চলে গিয়েছে, শুধুমাত্র মিয়াও মিয়াওয়ের রুমটা এখনও চেক আউট করা হয়নি, ওই রুমটা এখনও পর্যন্ত বাকি আছে আর সবার রুম পরিষ্কার করা হয়ে গিয়েছে। মিয়াও মিয়াও তখনও নিজের রুমের ভিতরে যায়, রুমের ভিতরে এসেই ও সারপ্রাইজড হয়ে যায়। ওর রুমটা এত দারুণ করে সাজানো ছিল ও নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। আপনাদের নিশ্চয়ই মনে আছে মিয়াও মিয়াওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর রুমটা সাজিয়েছিল জিশি, শুধুমাত্র ওকে কনফেস করবে বলে, আর ঠিক সেই দিনই সমস্ত কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। আগে থেকে রুশাই একে সারপ্রাইজ করে দিয়েছিল, আর ওই চুড়িটা পরার ফলেই তো মিয়াও মিয়াওয়ের দুনিয়া একদম উল্টে পাল্টে গিয়েছিল। মিয়াও মিয়াওয়ের মনে পড়ে ও যখন মার্কেট করে চুই চুইয়ের সঙ্গে ভিড়ছিল, চুই চুই ওকে ভিতরে ঢুকতে চাইছিল না,
শুধুমাত্র তাহলে এইটার জন্য, কারণ এর জন্য সমস্ত কিছু সুন্দর করে নিজে হাতে সাজিয়েছিল জেসি। এখন চোখের সামনেই যেন ও জেসিকে দেখতে পায়, তবে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। এখন ওকে রেখে সবাই চলে গিয়েছে, ও সবাইকে হার্ট করেছে। কথা ছিল ওরা 4 জন একসঙ্গে ডেমন হান্টিংয়ে বের হবে, কিন্তু সেই ওই কিনা সবার মাঝে ভাঙন ধরালো। এরকম কিছু হয়ে যাবে ও নিজের মনে কল্পনাই করতে পারেনি। সমস্ত গোলাপগুলো ফোটার আগেই ঝরে গেল। আজকে শুধু কান্না ছাড়া ওর আর কিছুই ছিল না। বসে বসে তাই প্রচণ্ড কাঁদতে লাগে মিয়াও মিয়াও। কিন্তু তার কিছুক্ষণ পরেই ও দেখতে পায় ওর পাশে কে যেন এসে বসে আছে। এটা কি জিসি হবে হয়তো? তখনই ওর সামনে দেখে সেই ড্রিম ক্যাচারটা, যেটা ও বাজারে পছন্দ করেছিল, ও কিনতে চেয়েছিল, কিন্তু দামাদামি করার জন্য মেয়েটা সেটা কিনতেই পারেনি। জিসি ওর জন্য সেটা কিনে এনেছিল। হ্যাঁ সত্যিই তো, এটা কোনো ভ্রম নয়। জিসি আসলেই ওর সামনে ওই ড্রিম ক্যাচারটা নিয়ে দাঁড়িয়ে আছে। এইখানেই আমরা ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা চুই চুইকে দেখি চুই চুই সেই লেটারটা আর ড্রাগন ফ্লাইটা নিয়ে দেওয়ার জন্য জিসির কাছে গিয়েছিল, কিন্তু জিসি তখনই সিটি গেট ছেড়ে প্রায় চলেই যাচ্ছিল, কারণ ওর দিদি ওকে কোথাও একটা যাওয়ার জন্য বলেছিল। তবে জিসি তখনও পর্যন্ত যায়নি। চুই চুই বলে, তোমাকে এই ড্রাগন ফ্লাইটা দেওয়ার জন্য বলেছে মিয়াও মিয়াও, আর তুমি কিনা এটা না নিয়েই চলে যাচ্ছ। জিসি তখন বলে, এটা আমাকে দিতে বলেছে, কিন্তু সব কিছু তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তবুও কেন সে এটা আমাকে দিতে বলল? চুই চুই বলে, হয়তো কারো চিঠি পড়া উচিত নয়, তবে এই চিঠিটা মিয়াও মিয়াও ওর বাবাকে পাঠাতে বলেছিল, কিন্তু চিঠিটা আমি পড়ে ফেলেছি। জানি এটা অন্যায়, তারপরেও এই চিঠিটা তুমিও পড়বে, আর তুমি যদি এটা না পড়ো তাহলে আমি শান্তি পাবো না। তখন ওর কাছে চিঠিটা চায় জিসি, আর বলে, কি লেখা আছে এর ভিতরে? চুই চুই বলে, নিজেই পড়ে দেখো। ও তখন দেখতে পায় ওর ভিতরে মিয়াও মিয়াও নিজের মনের অজান্তেই কিছু কথা লিখেছে। ও নিজের মনের অজান্তে এই চিঠিটা লিখেছিল। সেখানে লিখেছে, বাবা, আমি জিসিকে অনেক পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই, ইতি মিয়াও মিয়াও। এই জন্যই তো চুই চুই ওই চিঠিটা পড়ে এখন এটা নিয়ে এসে দিয়েছে আবার জিসির কাছে, যাতে জিসিও এটা পড়ে আর এভাবে ওদের সবার ভিতরে ভাঙন না ধরে। জিসি এখন প্রচণ্ড খুশি হয়ে যায়। ও ড্রাগন ফ্লাইতে দেখতে পায় ওখানে জিসি লেখা আছে। ওর মনে পড়ে মিয়াও মিয়াও ওকে বলেছিল, তুমি ড্রাগন ফ্লাই ভালোভাবে বানাতেই পারো না, আমি তোমাকে নতুন করে একটা বানিয়ে দেব। মিয়াও মিয়াও ওর সেই কথা রেখেছে। ও জানে না মিয়াও মিয়াওর সঙ্গে কি হয়ে গিয়েছিল, কিন্তু মিয়াও মিয়াও আবারও ফিরে এসেছে তার স্বরূপে। এবার ও চুই চুইকে কোলে তুলে তো সেই একটা ঘুর দিয়ে বলে, আজ আমি ভীষণ খুশি। এটা বলে ও আবার ভিতরের দিকে যেতে লাগে। চুই চুই বলে, কি হলো ব্যাপারটা? আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু পিচ্চি চুই চুই যে কত বড় উপকার করলো তা যদি সে জানতো। এরপরে দেখতে পায় মিয়াও মিয়াও উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে জিসিকে আর বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলেছি, আমি আর কখনো তোমাকে পাবো না। জিসি বলে, এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে, তাই আর একদম চিন্তা করবে না, আবার আমরা আগের মতো সবাই এক হয়ে যাব। এরপরে ওখানে একটা গোলাপ ফুল দেখানো হয়। এই গোলাপ ফুলের পাশে কিছু ডাস্ট ডেমনকে দেখানো হয়, যে ডেমনগুলাই কত % পছন্দ করে মিয়াও মিয়াওকে জিসি সেগুলো প্রকাশ করত। অনেক দিন পরে আজকে প্রকাশ করা হয়, আর দেখা যায় জিসি এখন 99% পছন্দ করে মিয়াও মিয়াওকে। লাস্ট আমরা দেখেছিলাম 55%-এ থেমে গিয়েছিল, এর ভিতরে আর একবারও দেখানো হয়নি, কিন্তু এখন দেখা যায় যে সেই ভালোবাসা আস্তে আস্তে উঠতে উঠতে 99%-এ পৌঁছে গিয়েছে। এদিকে বেচারা রুশিয়ার অবস্থা কি? বসে বসে এখন ভাপ্পারাজের মতো চিন্তা ভাবনা করছে যে কি করে ফেললাম, হিরোগিরি দেখাতে গিয়ে ওকে ছেড়ে দিলাম, আর এখন আমার কোনো উপায় নেই আর। অন্যদিকে রাজকুমারীকে দেখতে পাই, সেও ভ্যা ভ্যা করে কাঁদছে। লুফুই ওকে ধোকা দিয়ে চলে গিয়েছে। কি রে ভাই, তোমরা এত পরে এসেছো, ওরা আগে থেকে একে অপরকে ভালোবাসে, এখন এরকম ভ্যা ভ্যা করলে কি হবে? মুইয়াও এর সঙ্গে দেখা করতে আসে। রাজকুমারীকে বলে, আপনার কাছে আমার একটা বিশেষ আবদার আছে, কিন্তু কী আবদার তা আমাদের শোনানো হয় না। এদিকে এর সঙ্গে দেখা করতে এসেছিল গাউসি। রুশোইকে বলে, আপনার কাছে আমার একটা বিশেষ প্রয়োজন আছে, মুইয়াও আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আপনি যদি আমাদের প্ল্যানে আমাদের হেল্প করতেন তাহলে অনেক ভালো হয়। তো রুশোই বলে, ঠিক আছে, তোমরা যখন চাইছো তখন আমি অবশ্যই হেল্প করব, কিন্তু এটা কিসের হেল্প ছিল তা আমাদের বলা হয় না। এদিকে মহারানী যাও আবারও বারবার নিজের চোখের সামনে সেই পিচ্চি মেয়ে পেইউকে দেখতে পায়। পেইউ বলছিল, আপনি কেন দরজাটা খুলে দিচ্ছেন না? ওই দরজার ভিতরে তো প্রায় 4 শতাধিক মানুষ আছে এবং ওরা তো সবাই ওখানে পুড়ে মারা যাবে। মহারানী যাও, আপনি তো একজন ভালো মানুষ, তাহলে কেন খুলে দিচ্ছেন না? তখন মহারানী যাও নিজের চোখের সামনে তাও ইংকে দেখতে পায়। এই তাও ইং হলো সেই লোক যে মহারানী যাওকে বলেছিল মহারানী যাও যদি মহারানী যাও হতে চায় তাহলে অবশ্যই তাকে অনেকগুলো মানুষের জীবন বলি দিতে হবে।
এই সময় দেখা যায় মহারানী জাওয়ের কাছে এসেছিল পেইওয়ান। পেইওয়ান এসে বলে সর্বনাশ হয়ে গিয়েছে, কোথাও রাজকুমারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজকুমারী এখনও সিংশাল হলে পৌঁছায়নি, অথচ একটু পরেই তার বিয়ে শুরু হবে। এটা শোনার পরে মহারানী জাও ভীষণ হন্তদন্ত হয়ে ওদিকে ছুটতে শুরু করে। এদিকে আমরা সেই রেড ক্রিসেন্ট অস্ত্রটি দেখতে পাই, যেটি এখন আরও বেশি করে নড়াচড়া করছিল। অন্যদিকে পাহাড়ের উপরে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোর অনেকগুলো মানুষদের দেখতে পাই, যারা মূলত অনেক শক্তিশালী এবং ডেমন ক্যাচার। আর এরা এখানে দাঁড়িয়েছিল মুই ইয়াওয়ের সিদ্ধান্তের কারণে। মুই ইয়াওকে হেল্প করবে বলেই মূলত ওরা এখানে দাঁড়িয়েছিল, কারণ গাওশি পূর্ণভাবে সমর্থন করে মুই ইয়াওকে। আর মুই ইয়াওকেও আমরা পাহাড়ের উপরে একা একা দাঁড়িয়ে থাকতে দেখি। মুই ইয়াও কিছু একটা স্পেল করে বলে, আমরা 4 জন ব্যাম্বো মাস্টার এবং আমাদের একটা লোগো আছে। আর সেই লোগোটা ও নিজের গায়ে পরিয়ে নেয়, নিয়ে বলে যে আজকে হয়তো তোমরা কেউ আমার সাথে নেই, কিন্তু আমি অবশ্যই জিতবো। ঠিক তখনই এখানে লু ফুই এসে বলে, তুমি একা নও, আমরা সবাই আছি তোমার সাথে। আর তারপরে দেখা যায় এরা সবাই হাজির হয়ে গিয়েছে। মুই ইয়াও অবাক হয়ে বলে, তোমরা সবাই? কিন্তু তোমরা না অনেক দূরে দূরে চলে গিয়েছিলে, তাহলে এখানে কেন? মিয়াও মিয়াও বলে, দূরে গিয়েছিলাম আবার এক হয়ে গিয়েছি। আমরা তো কথা দিয়েছিলাম আমরা একসঙ্গেই সবাই মিলে ডেমন হান্টিং করব, আর আমরা একে অন্যকে ট্রাস্ট করব, আর তাই আমরা কেউ আলাদা হব না। এবার লু ফুই ওর সমস্তটা কনফেস করে মুই ইয়াওয়ের কাছে, আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই একা আমি তোমাকে কখনোই এত বড় রিস্ক নিতে দিতে পারি না। মুই ইয়াওকে জড়িয়ে ধরলে মুশেংয়ের মুখ এতটা বেঁকে যায়। ভাইরে ভাই, ও তোর বোন, এত জেলাস হওয়ার কি আছে? মানে মুশেং ওর বোনের ব্যাপারে অনেক বেশি প্রোটেক্টিভ, এবং ও একদমই লুফুইকে দেখতেই পারে না। যাই হোক, সবাইকে একসঙ্গে দেখে আমার বেশ ভালো লাগছে। এদিকে আমরা ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখি। এবার আমাদের তাওয়িংকে দেখানো হয়। এই লোক একজন বড়সড় মাস্টার ছিল। মহারানী জাও তার ছেলেকে ক্রাউন প্রিন্স বানানোর জন্য তাওয়িংয়ের সাহায্য চেয়েছিল। তাওয়িং বলে, যদি আপনার সপ্তম পুত্রকে মহারাজা বানাতেই হয়, তাহলে অবশ্যই আপনার কন্যাকে বিসর্জন দিতে হবে, কারণ আপনার কন্যা একটা সুন্দর দিনে জন্মগ্রহণ করেছে। সে অনেক বেশি শক্তিশালী এবং সে অনেক সৌভাগ্যবতী। সেজন্য আপনি যদি তাকে বিসর্জন দেন এবং তাকে সাধু বানান প্রেয়ার হলের, তাহলে তার জন্য আপনার পুত্র হতে পারবে মহারাজা। আর আপনি এটা মনে রাখুন, আপনি যদি আপনার কন্যাকে বিসর্জন না দেন, তাহলে আপনার পুত্র কখনোই মহারাজা হতে পারবে না, আর এমনিতেই আপনাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। মহারানী যাও বলে, আমি আমার ছেলের জন্য কখনোই আমার মেয়েকে কুরবানি করতে পারবো না। তাওয়িং বলে, কিন্তু আপনার ছেলেকে যদি আপনি কুরবানি করতে না চান, তবে আপনার মেয়েকে অবশ্যই সন্ন্যাসী বানাতেই হবে এবং তাকে সহ 4 শতাধিক লোককে বিসর্জন দিতে হবে, তবেই যদি এই সমস্তটা সত্যি হয়। এরপরে মহারানী যাও তার মেয়ে অর্থাৎ রাজকুমারীকে এসে বলে, তোমাকে যদি আমি বলি যে তোমাকে সন্ন্যাসী হতে হবে, তাহলে কি তুমি সন্ন্যাসী হবে? রাজকুমারী তো তখন একদম পিচ্ছি। রাজকুমারী নিজের মায়ের চোখের কান্না দেখে বলে, আমি যদি সন্ন্যাসী হই আর তাতে যদি তুমি হ্যাপি হও, তাহলে আমি অবশ্যই হব। কিন্তু মা, সন্ন্যাসী কি? আমি তো সেটাই জানি না। ওর মা তখন ওকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার সব থেকে আদরের মেয়ে, আর আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আমি কোনো মতেই তোমার কোনো সর্বনাশ হতেই দিব না। এদিকে আমরা এদেরকে দেখতে পাই, এরা সবাই ওয়েট করছিল মুই ইয়াও কখন এদের সবাইকে ডাকে এবং এদের হেল্প চায়। এদিকে মুই ইয়াওকে দেখি মুই ইয়াও বলছিল, আজকে আমাদের একটা ভয়ানক ডেমনকে ধরতে হবে। সেই ডেমন কয় স্তরের ডেমন তা আমি জানি না, কিন্তু হয়তো বা ফরমেশনটা ভাঙার পরেই বুঝতে পারবো সেটা কয় স্তরের ডেমন। হতে পারে সেটা 7 স্তরের কোনো ডেমন। ওরা সবাই বলে, আজকে আমরা পাজল সলভ করেই ছাড়বো। পরে শিংচাং হল দেখানো হয়। শিংচাং হলে অনেক মানুষ জড়ো হয়েছে বিয়েতে অংশগ্রহণ করার জন্য। শিংচাং হলে তখন রাজকুমারী উপস্থিত ছিল আর রুশোয় উপস্থিত ছিল। ঠিক তখনই মহারানী যাও এখানে দৌড়ে দৌড়ে চলে এসে বলে, তোমাকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমাকে যে দাসী বললো তুমি এখানে নেই, তাহলে তুমি এখানে? তখন রাজকুমারী বলে, মা আপনার কি হয়েছে? আমি তো সবসময় এখানেই ছিলাম। মহারানী যাও তখনই অন্যরকম একটা ধোয়ার আওয়াজ পায়। দেখা যায় একটা কালো পুতুল নিচে পড়ে গিয়েছে। মহারানী যাও বলে, এটা একটা ডেমন, ওকে আটকাও সবাই, এখানে বিয়েটা ভাঙতে এসেছে, সবার ক্ষতি করতে এসেছে। তখনই ফরমেশনটা অন হয়ে যায়। এতক্ষণে রাত হয়ে গিয়েছিল, কিন্তু এই ডেমনকে দেখে কেউ কোনো ভয় পাচ্ছিল না, নিজেদের ভিতরে গল্প করছিল। এখানে আমরা সুন্দরী একটা মেয়েকে দেখি। মেয়েটি ডেমনকে বলছিল, তুমি এখানে আমাদের সর্বনাশ করতে এসেছো, কিন্তু তুমি চাওটা কি? ডেমনটা তখন বলে, এখানে 4 শতাধিকের বেশি মানুষ আছে, আর এই মানুষগুলোকে যদি আমি বিসর্জন দিতে পারি, তাহলে আমি ইমমর্টাল হয়ে যাব। তখন সাহসী মেয়েটি বলে, তুমি দেখছো না এরা সবাই নিজেদের ভিতরে গল্প করছে, তোমাকে কেউ ভয়ই পাচ্ছে না, এবং তুমি যে একটা ডেমন এখানে হাজির, এদের কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ এরা আসলে কেউ মানুষ নয়।
এটা পাতা দিয়ে তৈরি একটা স্পেল করে মানুষ আকারে বানিয়ে রাখা হয়েছিল। তুমি কি ভেবেছিলে তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে? কখনোই তোমার স্বপ্ন পূরণ হবে না, কারণ আমি ভেবেছিলাম তুমি 7 স্তরের একটা ডেমন। এই মেয়েটি আর কেউই ছিল না, এটা ছিল মুইয়াও। মুইয়াও বলে, আমি ভেবেছিলাম তুমি 7ম স্তরের ডেমন, কিন্তু তুমি তো দেখছি 4র্থ স্তরের ছলনাময়ী ডেমন। আর 4র্থ স্তরের একটি ডেমনকে মারতে আমার একটুও টাইম লাগবে না, ফরমেশন অলরেডি চালুই রয়েছে। তখন ওই ডেমনটি প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে, মুইয়াও, তোমার ফ্যামিলির জন্যই আমি আগের বার সফল হতে পারিনি, আর এবারও তুমি এসেছো বাধা দিতে। আগের বার তোমার বাবা আমাকে বাধা দিয়েছিল। ঠিক তখনই দেখা যায় এরা সবাই একটা অন্যরকম জায়গায় চলে এসেছে। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর এই জায়গাটি মূলত শিলিং মাউন্টেন। এই জায়গাটি নাকি মহারানী জাওয়ের একটা দুঃস্বপ্ন। রাজকুমারী জিজ্ঞেস করে, মা, এই জায়গাটি তো অনেক সুন্দর, তাহলে এরকম সুন্দর একটা জায়গা কেন আপনার দুঃস্বপ্ন? মহারানী জাও কিচ্ছু বলে না, শুধু চোখের সামনে একটা ভীষণ দেখানো হয়। দেখানো হচ্ছিল একটা পালকিতে করে মহারানী জাওকে 10 বছর আগে এখানে আনা হয়েছিল, আর এই মাউন্টেনে মহারানী জাও সবাইকে বলেছিল এখানে যত ডেমন আছে, এমনকি ডাস্ট ডেমন, তাদের সবাইকেই যেন মেরে ফেলা হয়। এবং সেই সব ডেমন ক্যাচাররা এখানকার একটা ডেমনকেও বেঁচে থাকতে দেয়নি। ডেমনদের ভিতরেও ভালো খারাপ আছে, কিন্তু কোনো ডেমনকেই ওরা বাঁচতে দেয়নি। সমস্ত ডেমন, এমনকি পিঁপড়া পর্যন্ত ওরা মেরে ফেলে দিয়েছিল। মহারানী ভয় পেয়ে বলে, আমি সেদিন ডেমনদের মেরেছিলাম কারণ ডেমন মানব জাতির জন্য হুমকি স্বরূপ। ডেমনদের মেরেছিলাম, সেজন্য কি তোমাদের কৈফিয়ত দিতে হবে? মুইয়াও বলে, অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ ডেমনদের ভিতরে ভালো খারাপ আছে। আর আপনি কেন যে সেই সমস্ত ডেমনদের শিলিং মাউন্টেনেই মারতে আসলেন, জগতের এত জায়গা থাকতে? কিন্তু তবুও মহারানী কিচ্ছু বলে না। মহারানী মূলত এখন একটা দুঃস্বপ্নের ভিতরে ছিল। তখনই কিছু কাচের আয়না তাদের সামনে চলে আসে। এই কাচের আয়নার ভিতরে অনেকগুলো ভীষণ দেখানো হচ্ছিল। এখানে ছোট্ট রুশইকে দেখানো হয় যে অনেক কান্নাকাটি করেছিল তার বাবা মারা যাচ্ছিল বলে। রুশইয়ের খুব ভালোভাবেই মনে আছে শেষবেলায় ওর বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে মারা গিয়েছিল। আচ্ছা, তো আপনারা তো জানেনই রুশইয়ের বাবা মূলত মহারানী জাওয়ের ছোট ভাই, এবং মহারানী জাওয়ের কারণেই মূলত রুশইয়ের বাবা মারা গিয়েছিল। কারণ মহারানী জাও শিলিং মাউন্টেনে এই কারণে এসেছিল সমস্ত ডেমনদের মারতে, তার ভাইয়ের আসলে একটা ডেমনের সঙ্গে ভালোবাসা ছিল বলে। আর সেই ডেমনটা ছিল এই শিলিং মাউন্টেনেরই, এখানেই সেই ডেমনটা বসবাস করত। মহারানী জাও কোনোভাবে তার ভাইয়ের সঙ্গে একটা ডেমনের ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেনি, সেজন্য ওই ডেমনকে মারার জন্য ওই এই শিলিং মাউন্টেনের একটা ডেমনকেও বাঁচিয়ে রাখেনি, সবাইকে মেরে ফেলে দিয়েছিল। কিন্তু রুশইয়ের বাবা সেটা কখনো জানতে পর্যন্ত পারেনি। রুশইয়ের বাবা ভেবেছিল তার ভালোবাসার মানুষের কাছে সে একদিন ফিরে যেতে পারবে, কিন্তু সে আর কখনোই তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে পারেনি। সেজন্য রুশইয়ের বাবা প্রচণ্ড আঘাত পেয়ে 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 অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মুইয়াও তখন ওকে বলে, আপনার ভাইয়ের মৃত্যুর জন্য আপনিই দায়ী, তাকে আপনিই হত্যা করেছেন। মহারানী যাও বলে, কিভাবে? আমার ভাইকে আমি বাঁচিয়েছি। একটা মানুষের কখনো একটা ডেমনের সঙ্গে ভালোবাসা হতেই পারে না। যেহেতু মহারানী যাও এখন ছিল তার দুঃস্বপ্নের ভিতর, এবার তার 3 নম্বর দুঃস্বপ্নটা দেখানো হয়। মহারানী যাও এই পর্যন্ত যত যত অন্যায় করেছে সেই অন্যায়গুলোই মূলত এইভাবে দেখানো হচ্ছিল। মহারানী যাও এবার সিংসং হলের এখানে চলে আসে। তার দুঃস্বপ্নটা ছিল এবার সিংসং হলকে কেন্দ্র করে। আমাদের সেই বাচ্চা পেইওকে দেখানো হয়, যাকে এখানে সন্ন্যাসী বানিয়ে আনা হয়েছিল। মহারানী যাও আসলে এটা করেছিল তার মেয়েকে মারবে না বলে, যেহেতু তাওয়িং বলেছিল তার ছেলেকে যদি রাজা বানাতেই হয় তাহলে তার মেয়েকে বিসর্জন দিতে হবে, তার মেয়েকে সন্ন্যাসী বানাতে হবে। কিন্তু মহারানী যাও তার মেয়ের মতো দেখতে অন্য একটা মেয়েকে খুঁজে এনেছিল। এই মেয়েটিও তার মেয়ের মতো একই দিনে জন্মগ্রহণ করেছিল, আর মেয়েটি তার মেয়ের মতো দেখতেই সুন্দর। মেয়েটিও ছিল সৌভাগ্যবতী। এই মেয়েটিকে মূলত সন্ন্যাসী বানিয়ে রাখা হয়েছিল কারণ একে বিসর্জন দিতে হবে। এবার এখানে রাজকুমারী বলে, মা, তাহলে কি এটাই সেই মেয়ে যে এখানে তুমি আমাকে সন্ন্যাসী হওয়ার জন্য বলেছিলে, কিন্তু তুমি আমাকে মারতে চাও না বলে এরকম একটা মেয়েকে তুমি নিয়ে আসলে আর তাকে মারলে, কিন্তু এটা কি ঠিক হলো? তখন ওরা চোখের সামনেই দেখতে পায় মেয়েটি আগুনে পুড়ে মারা যাচ্ছে, এবং মেয়েটির সঙ্গে আরও 4 শতাধিক মানুষ মারা গিয়েছিল। এটা ছিল একটা কুসংস্কার। তাওয়িংয়ের কুসংস্কারকে বিশ্বাস করেই মহারানী যাও মূলত 4 শতাধিকেরও বেশি মানুষকে বিসর্জন দিয়েছিল। এখানে ওরা সবাই মহারানী যাওকে প্রশ্ন করে, সেদিন আপনি ইচ্ছে করেই আগুন লাগিয়েছিলেন, স্বীকার করুন। মহারানী যাও কোনোভাবেই স্বীকার করতে চায় না। তখন দেখা যায় উনি যেহেতু এখন স্বপ্নের ভিতরে আছেন, কিন্তু
যেহেতু ওরা শিংসাং হলে আছে আর এই হল 10 বছর আগে পুড়ে গিয়েছিল। এখানে অনেক মানুষের আত্মা ঘোরাফেরা করছে, সেই আত্মাগুলো এসে ওদেরকে দংশন করতে শুরু করে। মহারানী যাও তবুও স্বীকার করতে চায় না যে উনি অন্যায় করেছেন। তখন তার মেয়েকেও দেখা যায় যে কোনো একটা আত্মা এসে দংশন করছে। মহারানী যাও তখন বলে, আমি তো তোমার জন্য এত কিছু করেছিলাম, নিজের মেয়েকে কি কেউ বিসর্জন দিতে পারে? আমাকে তুমি বিশ্বাস করো রাজকুমারী। কিন্তু রাজকুমারীকেও আজকে আত্মা এসে দংশন করেছে। এদিকে লুফুই কোনোভাবে আত্মাগুলোকে নিশ্চুপ করার জন্য চেষ্টা করেই যাচ্ছে। তখন মহারানী যাও স্বীকার করে উঠে বলে, হ্যাঁ আমি অন্যায় করেছি, এখানে আগুন আমি লাগিয়েছিলাম 10 বছর আগে, শুধুমাত্র তাওয়িংকে বিশ্বাস করে। কারণ তাওয়িং বলেছিল আমি যদি 400 মানুষকে বিসর্জন দিতে পারি তবে আমার ছেলে একদিন রাজা হবে। এটা বলার সাথে সাথে দেখা যায় যে তার ভাইপো অর্থাৎ রৌশো তার জ্ঞান ফিরে এসেছে এবং তার কন্যা অর্থাৎ রাজকুমারী মিনেরও জ্ঞান ফিরে এসেছে এবং সমস্ত ঝড় থেমে গিয়েছে। আর ওরা দুইজন আসলে রাজকুমারী এবং রাজকুমার রৌশো ছিল না, ওরা ছিল মূলত ওদের ছদ্মবেশ ধরে, কিন্তু ভিতরে ছিল মিয়াও মিয়াও এবং জিসি। মহারানী যাও তখন অবাক হয়ে যায়। মহারানী যাও এতক্ষণ ভ্রমের ভিতরে ছিল, সেই ভ্রম অলরেডি কেটে গিয়েছে, সমস্ত সত্য সামনে এসেছে। এখন আমাদের ছলনাময়ী সেই ডেমনকে দেখানো হয়। এই ডেমন কেন এদের ক্ষতি করতে চেয়েছিল, কেন রাজকুমারী মিনকে মারতে চেয়েছিল সেটা একটু খোলসা করে বলি। যেহেতু মহারানী যাও একবার শিলিং মাউন্টেইনে গিয়ে সমস্ত ডেমনদের মেরে ফেলেছিল, সেখানে এই 4 স্তরের ডেমনের স্ত্রী এবং কন্যা ছিল এবং তারাও ওই মাউন্টেইনে মারা গিয়েছিল। এরা তো ভালো ছিল, এরা কোনো অন্যায় করেনি, কখনো কোনো মানুষের ক্ষতি করেনি, তারপরেও নির্বিচারে ওদেরকে মেরে ফেলেছিল মহারানী যাও। সেখান থেকে ছলনাময়ী ডেমন প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল ও মহারানী যাওকে শেষ করতে চেয়েছিল। মহারানী যাও এর মেয়েকেও শেষ করতে চেয়েছিল, কারণ ওই ডেমনও তার নিজের মেয়েকে হারিয়েছে। সেজন্য ওই ডেমন তাওয়িংকে তার ছলনায় প্ররোচিত করেছিল এবং তাকে মহারানী যাওয়ের কাছে পাঠিয়েছিল। আর যাওকে গিয়ে সে এমন কিছু কথা বলে, অর্থাৎ ওই তাওয়িং এসব বলেছিল যে সে যদি নিজের মেয়েকে বিসর্জন দেয় তাহলে তার ছেলে ক্রাউন প্রিন্স হবে। মূলত এগুলো প্রতিশোধ নেওয়ার জন্য আড়াল থেকে ডেমন করেছিল। যেহেতু ডেমনদের আলাদা করে কিছু ক্ষমতা থাকে আর তাওয়িংকে ফাঁসিয়ে নিয়েছিল ওই ডেমন। তাওয়িং মূলত কোনো খারাপ লোক ছিল না, এ ভালো লোকই ছিল, কিন্তু একে ওই ডেমনটা কন্ট্রোল করছিল, একে যা করতে বলছিল এ তাই করছিল। কিন্তু ওই ছলনাময়ী ডেমন তার স্ত্রী এবং কন্যা হত্যার প্রতিশোধ তো নিতে পারলই না, উল্টো মহারানীর যাও 500 মানুষকে মেরে ফেলল। আর এতে হয়তো মহারানীর যাওকে ডেমন একটা খুনি বানিয়েছে ঠিকই, কিন্তু তার আসল প্রতিশোধ নেওয়া এখনো বাকি রয়ে গিয়েছে, সেজন্য সে এখনো ফরমেশনে আটকা পড়ে আছে। মুইয়াও বলে, আজকে এই ফরমেশন ছেড়ে তুমি আর বাইরে বের হতে পারবে না, এখানেই আমরা তোমাকে আজকে শেষ করে দিব। ওরা সবাই ওদের নিজেদের পাওয়ারগুলো ফরমেশনের দিকে দিতে লাগে, কারণ এই ফরমেশন ভেদ করে যদি এই 4 স্তরের ডেমনটা বাইরে বের হয়ে যায় তাহলে পুরো পৃথিবীতে একটা তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে, সেটা কোনোভাবেই হতে পারে না। মুইয়াও তখন মিয়াও মিয়াওকে বলে, তুমি এক্ষুনি যাও, গিয়ে ওদের সবাইকে এখানে আসতে বলো, তার মানে গাউসিনদেরকে। আর এরা এখানে এই 4 স্তরের ডেমনকে আটকানোর চেষ্টা করেই যাবে, কারণ এদের শক্তি বেশিক্ষণ থাকবে না। ওই ডেমনটা অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে ফরমেশনের ভিতরে থেকে থেকে। এরা এদিকে ডেমনের সঙ্গে চরমভাবে ফাইট করতে শুরু করে। আর এরপরে মিয়াও মিয়াও চুই চুইকে নিয়ে সোজা একটা লেটার পাঠিয়ে দিয়েছিল গাউসিনের কাছে এবং এটা ম্যাজিক্যাল ওয়েতেই পাঠিয়েছিল। গাউসিন বুঝতে পারা মাত্রই এদিকে দৌড়ে চলে আসতে লাগে তার শিষ্যদের নিয়ে। এদিকে এরা সবাই একসঙ্গে ওই ডেমনটাকে প্রতিহত করতে গিয়ে অনেক বেশি ইনজুর্ড হয়ে পড়েছিল। এদের সবার হাতে আর বেশি সময় ছিল না, আর বেশিক্ষণ যদি এভাবে ধরে থাকতে হয় তাহলে এরা সবাই মারা পড়বে। এজন্যই বোধহয় মুইয়াও এদের সবাইকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল আর একাই ফাইট করতে চেয়েছিল। ঠিক এইখানে আমরা মিয়াও মিয়াওকে দেখি। মিয়াও মিয়াও সিস্টেমকে বলে, সিস্টেম আমাকে এমন কিছু পাওয়ার দাও যাতে আমি সবাইকে হেল্প করতে পারি। সিস্টেম তখন ওকে অ্যাপোকাল পাওয়ার দিয়েছিল, যে পাওয়ার ছিল মূলত একটা পদ্ম থেকে আসা পাওয়ার। এই পাওয়ার ছিল হিলিং পাওয়ার। ও সবাইকে এই পাওয়ারটা দিয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করে ফেলে। এরা সবাই বেশ ইনজুর্ড হয়ে পড়েছিল, কিন্তু যখনই মিয়াও মিয়াও তার এই পাওয়ার এদের সবাইকে দেয় তখন এরা পুনরায় নতুন করে শক্তি ফিরে পায়। আর এবার এরা এমন শক্তি পেয়েছিল এতেই ওরা ডেমনকে শেষ করে দিতে পারে। ডেমনকে তো শেষ করা হয়ে গেল, কিন্তু মিয়াও মিয়াওয়ের দিকে তাকিয়ে সবাই অবাক হয়ে বলে, মিয়াও মিয়াও তোমার কপালের চিহ্নটা এটা কখন এলো তোমার কাছে? মিয়াও
মিয়াও মিয়াও বলে আমিও জানি না। এরপরে গ্রামবাসী তো অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোর সবাইকে অনেক বেশি সম্মান করছিল আর বলছিল এরা কালকে অনেক বড় একটা কাজ করেছে, একটা চতুর্থ স্তরের ডেমনকে এরা মেরেছে। কিন্তু আসলে এরা তো সেটা করেনি, করেছিল এই 4 জন, যে 4 জনের কথা কেউ জানে না। গ্রামবাসী তো ভাবছিল ওরাই সমস্তটা করেছে, কিন্তু এরপরেই দেখা যায় অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে একটা পাথর দেখানো হয়, যে পাথরটা উপরে উঠেছিল এবং এই পাথরটা নামাতে পারবে একমাত্র নাকি মিয়াও মিয়াও, কারণ মিয়াও মিয়াওয়ের কপালে অ্যাপোকাল পাওয়ার আছে। ওরা সবাই বলে আপনি হয়তো এই রেড ক্রিসেন্ট অস্ত্রটা তুলতে পারবেন, কারণ আমাদের কাছে অনেক আগে থেকেই 900 বছর পূর্বের একটা ছবি আছে, যে ছবিতে আঁকা ছিল যে ওই পাথরটা তুলতে পারবে, মানে ও পাথরের ভিতর থেকে অস্ত্রটা তুলতে পারবে, তার কপালে অ্যাপোকাল পাওয়ার থাকবে। আর সেটা মিয়াও মিয়াওয়ের আছে, অর্থাৎ মিয়াও মিয়াও বোধহয় গার্ডিয়ান মাস্টার। মিয়াও মিয়াওকে ওরা সবাই কুর্নিশ করতে শুরু করে। মিয়াও মিয়াও বলে না না, আসলে আমি তো কিছুই জানি না, আমার কোনো ম্যাজিক্যাল পাওয়ারও নেই, তাছাড়া এই অ্যাপোকাল পাওয়ার আমার কোথা থেকে আসলো, এটা কিভাবে ব্যবহার করতে হয় তাও আমি জানি না। কিন্তু আপনারা সবাই যখন বলছেন অস্ত্রটা আমি তুলতে পারবো কিনা, তাহলে আমি চেষ্টা করে দেখব। কিন্তু মিয়াও মিয়াও প্রচণ্ড ভয় পাচ্ছিল এবং ও তো অনেক বাচ্চামি করতে লাগে আর ওই অস্ত্রটা ধরে প্রচুর টানাটানি শুরু করে দেয়। কিন্তু তারপরেও রেড ক্রিসেন্ট অস্ত্রটা ওর হাতে বের হয়ে আসে না এবং ওটাকে নিয়েও প্রচুর ঘোরাঘুরি করলেও হয় না। ও এসে মুইয়াওকে জড়িয়ে ধরে বলে না না, এটা আমার দ্বারা হবে না, ওটার মাস্টার আমি না, এটা হয়তো অন্য কেউ। সবাই তখন এখানে বলতে শুরু করে তাহলে হয়তো মুইয়াও বলে না না, আমিও চেষ্টা করে দেখেছি, ওই অস্ত্রটা আমি তুলতে পারিনি। তখন সবাই বলে তাহলে হয়তো লু ফুইই পারবে ওই অস্ত্রটাকে তুলতে, কারণ লু ফুই একজন গ্রেট ডেমন ক্যাচার। লু ফুই বলে আমি আগেই চেষ্টা করেছি, কিন্তু আমি নিজেও ওই রেড ক্রিসেন্ট অস্ত্রটা তুলতে পারিনি, আমি না। তখন গাউশিন বলে তাহলে কে, তাহলে আর কে হতে পারে? কিন্তু কেউ মুশেংয়ের কথা বলে না। মুশেং বলে ঠিক আছে, আমি না হয় একবার চেষ্টা করেই দেখি তুলতে পারি কিনা, আমরা ছাড়া তো আর তো কেউ ডেমন ক্যাচার নেই। এরপরে মুশেং অস্ত্রটার সামনে গিয়ে দাঁড়ায়, সবাই তো একে উড়িয়েই দিচ্ছিল, কিন্তু তারপরে মুশেং যখনই অস্ত্রটাকে স্পর্শ করে তখন মুশেংয়ের সমস্ত দেহ একদম লাল হয়ে যেতে লাগে আর ওর ভিতরের শক্তি যেন মুশেংয়ের ভিতরে ট্রান্সফার হতে লাগে। এখন সবাই অবাক হয়ে যায়, তাহলে কি মুশেংই গার্ডিয়ান মাস্টার? সাথে সাথেই দেখা যায় মুশেং অস্ত্রটা নিয়ে এমন জোরে একটা ধাক্কা লাগে যেন মহাশূন্যে উড়ে যাচ্ছিল এবং অস্ত্রটা সাথে সাথেই বাহিরে বের হয়ে এসেছে। অস্ত্রটা উপর থেকে অল্প একটু দেখে মনে হলেও এটা ছিল অনেক বড় একটা অস্ত্র। অস্ত্রটা দেখেই জিশি আবার অস্ত্রটা ওই পাথরের ভিতরে গেঁথে দিয়ে বলে না না, আমি এটার মাস্টার না। কিন্তু অলরেডি সবাই তো দেখেই ফেলেছে ওই হলো গার্ডিয়ান মাস্টার। এদিকে আমরা দেখতে পাই সেই পেইওয়ানকে, যে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল। একটা ফ্ল্যাশব্যাকে দেখি এই পেইওয়ানই মূলত কিন্তু মুইয়াওয়ের সমস্ত প্ল্যানের কথা জানিয়েছিল এদেরকে বলেছিল মুইয়াও চেষ্টা করছে ওই চতুর্থ স্তরের ডেমনটাকে ধরার জন্য এবং সমস্ত কথাও বলেছে যে ও রাজকুমারীর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছে, কিন্তু রাজকুমারী তো কোনো অন্যায় করেনি আর তাই ও কোনো প্রতিশোধ নিতে চায় না। ও শুধু চায় মহারানী যাও যেন তার সমস্ত অপরাধ স্বীকার করে। যেহেতু এখন সমস্ত কিছু মিটে গিয়েছিল তাই পেইওয়ান বলে আমার কাজ শেষ হয়েছে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। রাজকুমারী আপনি অনেক ভালো থাকবেন। আর রাজকুমারীর সঙ্গে দেখা না করেই পেইওয়ান এখান থেকে চলে যায়। এরপরে জিশিকে দেখি জিশি সবসময় ইনভিজিবল হয়ে ঘুরছিল, মানে অদৃশ্য হয়েই ঘুরছিল, যাতে ওকে কেউ দেখতে না পায়, কারণ জিশিকে এখন সবাই গার্ডিয়ান মাস্টার হিসেবে খুঁজে বেড়াচ্ছে। এখন জিশিকে খোঁজার জন্য গাউশিন আসে এবং এসে মিয়াও মিয়াওকে জিজ্ঞেস করে তারা কোথাও গার্ডিয়ান মাস্টারকে দেখেছে কিনা, কিন্তু জিশি তো অদৃশ্য হয়ে গিয়েছে এদের দেখে। মিয়াও মিয়াও বলে অন্যদিকে দেখতে পারেন, আমি তো ওকে দেখিনি। এরপরে ওরা অন্যদিকে ওকে খুঁজতে চলে যায়। মিয়াও মিয়াও তখন একটা জায়গায় এসে বলে যে তুমি কেন এভাবে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ, আর তারপরে জিশি ওকেও ইনভিজিবল করে দেয়। এরপরে ওরা দুজনেই অদৃশ্য হয়েই আছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাকি কেউ ওদেরকে দেখতে পাচ্ছে না। দুজনে মিলে প্রেম করতে শুরু করে। দেখুন জায়গাটা ফাঁকা না, একদম নির্জন, কিন্তু না, ওরা ঠিকই ওর ভিতরে আছে। লোকজনের সামনে আসবে না বলেই এটা করছে। কি সুন্দর একটা পদ্ধতি, তাই না? আমাদের বাংলাদেশের প্রেমিক প্রেমিকারা যদি এটা জানতে পারতো তাহলে প্রেম করে তো উড়াধুরা করে দিত। যাই হোক, আবার এদের দুজনকে দেখানো হয়। এরা দুজন চিন্তা করছিল যে তাদের বাবা মানে মুইয়াওয়ের বাবা কেন ওই ডেমনটাকে না মেরে শুধু ফরমেশনের ভিতরে আটকে রেখে দিয়েছিল। হয়তো মহারানী যাও এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এদিকে আমরা এদের দুজনকে আবার দেখি। মিয়াও মিয়াও জিশিকে বলে তুমি একটা ডেমন, আমার মনে হয় কি তোমাকে
মুইয়াও জিজিয়া মেনে নিবে। তুমি তাকে সমস্ত সত্যিটা বলে দাও যে তুমি আসলে একজন ডেমন। চুই চুইকে সে মেনে নিয়েছে আর তোমাকেও মেনে নিবে। জিসি মনে মনে ভাবে ঠিক আছে, ওর দিদিকে বলবে যে ও আসলে একটা ডেমন, কারণ ওর দিদি এরপরে যদি নিজেই আবিষ্কার করে তাহলে হয়তো ওর পরে খেপেই যাবে। ওর দিদিকে বলার জন্য আসে, কিন্তু এখনো পর্যন্ত ও একদম রেডি ছিল না, ও বলতেই পারে না। মিয়াও মিয়াও আড়াল থেকে দেখছিল যে ও আসলে বলে কিনা, কিন্তু এতক্ষণও দেরি করছিল এবং বলতেই পারছিল না দেখে মিয়াও মিয়াওয়ের ঘুম আসতে শুরু করে। মিয়াও মিয়াও তখন বলে ওর থেকে নিজের রুমে গিয়ে আমি ঘুমিয়েই পড়ি। এটা বলে দৌড়ে চলে যায়। মিয়াও মিয়াওকে খুঁজতে খুঁজতে ওর রুমে চলে আসে জিসি, কিন্তু মিয়াও মিয়াও ঠিক এইভাবে ঘুমাচ্ছিল, হাত পা ছুড়ে দিয়ে। ছোটবেলায় যেদিন টেবিলে না পড়তে বসতাম, নিচে এভাবে বসলে আমি এভাবে এই বেড ধরে ঘুমিয়ে পড়তাম। মিয়াও মিয়াও মেয়েটা আসলেই ভীষণই কিউট আর একদম বাচ্চামিতে ভরা। ওকে ভীষণ টানাটানি করতে শুরু করে দেয় জিসি, তারপরেও তুলতে না পেরে পরে পাজা কোলা করে উপরে শুইয়ে দেয়। ঘুমের ঘরে মিয়াও মিয়াও জিসিকে বলে জিসি আরও কাছে এসো, এটা বলে হাতের ইশারা করে। জিসি মনে মনে ভাবে কি মাতাল হয়ে গেল নাকি। এরপরে জিসি ওর অনেক কাছাকাছি চলে যায়। কি ভাবছেন কিছু মিছু হবে? নো। মিয়াও মিয়াও বলে জিসি তুমি কি জানো আমি আসলে লিনু নই, সত্যিকারের লিনু কিন্তু আমি নই। এটা বলে আবার ঘুমিয়ে পড়ে এবং হাসতে লাগে। তখন জিসি বলে হ্যাঁ আমি জানি তো, তুমি আসলে মিয়াও মিয়াও। এরপরে ওকে আবার সিস্টেমের ভিতরে দেখানো হয়। মিয়াও মিয়াও দেখে সিস্টেম মুখে বলছে এখন থেকে জিসি তোমাকে 100% পছন্দ করে, তোমাকে যে কাজের জন্য পাঠানো হয়েছিল সেই কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। তখনই মিয়াও মিয়াওর ঘুম ভাঙে আর ওর ভীষণ ভয় লাগে। ও জিসিকে বলে আমি খুব স্ট্রেঞ্জ একটা স্বপ্ন দেখলাম। জিসি বলে যেহেতু ওটা স্ট্রেঞ্জ স্বপ্ন তাই ওটাকে একদম ভুলে যাও, কিন্তু আগে আমাকে এটা বলো তো তুমি চিঠিতে এটা কেন লিখেছিলে? এটা তুমি তোমার বাবাকে পাঠাতে চেয়েছিলে তাই না? তখন মিয়াও মিয়াও বলে এটা আমি লিখেছিলাম। হ্যাঁ তাই তো, কিন্তু এই চিঠিটা তোমার কাছে কেন? জিসি বলে এটা তো আমাকে দিয়েছে চুই চুই, আমি ওই চুই চুইকে ইদানিং ভীষণ পছন্দ করে ফেলছি, পিচিটা বেশ উপকারের। মিয়াও মিয়াও বলে চিঠিটা তুমি আমার কাছে দাও, কিন্তু ওকে তো কোনোভাবেই ওটা দিবে না জিসি, এবং ম্যাজিক করে ওটাকে হাওয়া করে দেয়। তখন মিয়াও মিয়াও বলে কই ওটা? জিসি বলে দেখো ওটা নেই, এখন এটা 1000 মাইল দূরে তোমার বাবার টেবিলের উপরে আছে। মিয়াও মিয়াও বলে তুমি এটা করতে পারলে? এটা বলে ওর সঙ্গে মারামারি করতেই যাচ্ছিল। তখন জিসি ওকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এরপরে মহারানীর জাওকে দেখানো হয়। মহারানীর জাওয়ের সঙ্গে দেখা করতে মুইয়াও এসেছিল। মহারানীর জাওকে অনেক বড় শাস্তি দেওয়া হয়েছে, তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। মুইয়াও মহারানীর জাওয়ের কাছে এটা শুনতে এসেছিল তার বাবা ওই ছলনাময়ী ডেমনকে না মেরে কেন ফরমেশনের ভিতরে আটকে দিয়েছিল। মহারানী যাও বলে তুমি ভাবো তোমার বাবা অনেক ভালো একজন মানুষ তাই না, কিন্তু তুমি কিভাবে মনে করলে যে তাওয়িং এর কথাই আমি আমার মেয়েকে বিসর্জন দিয়ে দিব? তাওয়িং তো একটা ছোটোখাটো মাস্টার, কিন্তু আমি তোমার বাবাকেও ডেকেছিলাম, তোমার বাবার উপরে ভরসা করেছিলাম, তোমার বাবা আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছিলাম। মুইয়াও বলে আমি জীবনেও আপনার কথা বিশ্বাস করি না, আমার বাবা একজন অনেক ভালো লোক এবং তিনি কখনোই অন্যায়কে মেনে নেন না। কিন্তু তখন মহারানী যাও বলে যেদিন 4 শতাধিক লোক পুড়ে মরে গেল তোমার বাবাই বলেছিল তাদেরকে বের করা যাবে না, কারণ তাদেরকে বের করলে নাকি পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, আর আমিও তোমার বাবার কথা বিশ্বাস করেছিলাম। তোমার বাবা কেন ওই কথা বলেছিল আমি জানি না। এটা শুনে মুইয়াও মহারানীর যাওকে অপমান করে চলে আসে। লুপুই মুইয়াওকে মন খারাপ করতে বারণ করে বলে তুমি মহারানীর যাওয়ের কথা বিশ্বাস করো না, সে তার একতরফা কথা বলেছে, আমরা তো জানি না তোমার বাবা আসলে কি চেয়েছিল, হয়তো আমার মাস্টারের কাছে গেলেই সেটার উত্তর জানতে পারবো। তাই চলো আমরা এখন লাউরান ভ্যালিতে রওনা দিই, তাহলেই যদি আমরা জানতে পারি। ঠিক তখনই ওখানে গাউসিন আসে, ওদের সবাইকে অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে ডাকে আর বলে এই পাথরটিকে নামাতে হবে। কিন্তু এটা কে নামাবে? এটা তো দায়িত্ব ছিল জিসির। জিসি এখন গার্ডিয়ান মাস্টার। জিসি বলে আমি গার্ডিয়ান মাস্টার নই আর আমি এইসব করতে পারবো না। ওকে যতই এইসব করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছিল ও ততই পালানোর পথ দেখছিল। ও তো বলে আমি এইসবের ভিতরে নেই, এখানে যে কাজ করতে এসেছিলাম সেই কাজ ছেড়ে আমি এখন হয়ে গিয়েছে আর আমি এখন এখান থেকে চলে যাব। তখন ওখানে থাকা ওয়ার্ল্ড মাস্টার বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এখন হেভেনলি পর্যায়ে আছেন তার মানে ও ডেমন ক্যাচারের দিক থেকে এখন স্বর্গীয় পর্যায়ে আছে, তাই এই পাথরটাকে কি করতে হবে সেটা জানতে হলে আমাদেরকে ওয়েনশিনের কাছে যেতে হবে, যে এই পাথরটা সম্পর্কে জানে। আমরা কেউই এটা সম্পর্কে বেশি ভালো জানি না, কিন্তু ওয়েনশিন এখন কোথায় আছে তা আমরা কেউ জানি না, তবে এই পাথরটি সম্পর্কে একমাত্র ওয়েনশিন বলতে পারবে। দুপুই বলে ওয়েনশিন আমার মাস্টার, ওয়েনশিন এখন লাউরান ভ্যালিতে আছে, তাহলে আমরা সেখানেই রওনা দিই। আমার মাস্টারের কাছ থেকে শোনার পরেই না হয় আমরা সিদ্ধান্তে পৌঁছাবো। এরপরে লুফুইকে ওরা সবাই বলে কখনোই তুমি তোমার মাস্টার সম্পর্কে আমাদের বলনি। মুইয়াও বলে তোমার মাস্টারকে সবসময়
সবসময় রহস্যময় মনে হতো। তাহলে তোমার মাস্টারই যদি এটার উত্তর জানে, তাহলে আমরা তোমার মাস্টারের কাছেই যাব, তার কাছ থেকেই জিজ্ঞেস করবো যে শিংশান ভ্যালিতে এখান থেকে 10 বছর আগে ঠিক কী হয়েছিল। এখন ওরা যাওয়ার জন্য আস্তে আস্তে রেডি হতে শুরু করে, কিন্তু ওরা গার্ডিয়ান মাস্টার অর্থাৎ জিসিকে বলে ওর সঙ্গে অস্ত্রটাও নিয়ে যেতে। জিসি বলে এই অস্ত্রটা আমি নিব না, আমার নিজেরই একটা বড় অস্ত্র আছে, এটা নিয়ে যাওয়ার কি দরকার। ওরা সবাই বলে কিন্তু তুমি তো গার্ডিয়ান মাস্টার, হয়তো এটার কোনো প্রয়োজন আছে, তাই তোমাকে এটা তোমার সঙ্গে করে নিয়ে যেতেই হবে। এরপরে ওরা নিজেদের জিনিসপত্রগুলো আবার বেঁধে ফেলে। এবারও মিয়াও মিয়াও অনেকগুলো জিনিস সাজিয়েছিল, কিন্তু এবার মিয়াও মিয়াওয়ের থেকে বেশি জিনিস সাজিয়েছিল জিসি। আর যে জিনিসগুলো বেশি সাজিয়েছিল সেগুলো মিয়াও মিয়াওয়েরই জিনিস ছিল। আসলে ও এখন মিয়াও মিয়াওকে অনেক বেশি ভালোবাসছে, তো এর জন্য ওকে রক্ষা করার জন্য যা যা প্রয়োজন। ভালোবাসলে ছেলেরা আবার অনেক বেশি কেয়ারফুল হয়ে ওঠে। ঠিক তখনই এখানে রুশের সার্ভেন্ট আসে। ও এসেই বলে যে আপনাদের সঙ্গে রুশে একবার দেখা করতে বলেছে এবং সে কিছু গোল্ড বারও নিয়ে এসেছিল এদেরকে দেওয়ার জন্য। কিন্তু মিয়াও মিয়াওকে তো কোনোভাবেই রুশের সঙ্গে দেখা করতে যেতে দিবে না আমাদের ডেমন। তো ডেমনকেই আসলে ডেকেছে রুশয়। রুশয় ওকে ডেকে বলে আমি জানি আসলে আমি আর তুমি হাফ ব্রাদার, মানে এরা দুজন সৎ ভাই এবং এরা একই বাবার 2 ছেলে, এদের মা আলাদা আলাদা। আর এই কথাটা অনেক আগে থেকে বুঝে ফেলেছিল জিসি নিজেও। রুশাই বলে আমার মনে আছে আমি যখন শিলিং মাউন্টেনে বাবার সঙ্গে থাকতাম, তখন আমার বাবা তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কখনোই তাকে আর ফিরে পায়নি। হয়তোবা তোমার মাও আমার বাবার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু আমার বাবাও কখনো আর তোমার মায়ের কাছে ফিরে যেতে পারেনি, কারণ তারা একজন মানুষ ছিল আর একজন ডেমন ছিল। জিসি বলে আমার কোনো মা বাবা নেই। তখন রুশাই বলে তুমি তো অভিমান করে এটা বলছো, দাঁড়াও তোমাকে একটা জিনিস দিব, যে জিনিসটা আমার বাবা অনেক দিন ধরে রেখেছিল তার প্রিয় তোমাকে দিবে বলে, কিন্তু শেষ পর্যন্ত দিতে পারেনি। এরপরে সেই চুড়িটা বের করা হয় আর ওটাও জিসিকে দিয়ে বলে এটা তুমি তোমার মাকে দিয়ে দিও। জিসি বলে আমি তো নিজেই জানি না আমার মা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। এরপরে জিসির দিকে রুশাই হাত বাড়িয়ে বলে হ্যাভ এ সেফ জার্নি, তুমি তোমার কেয়ার নিও এবং তোমার বন্ধুদের সঙ্গে ভালো থেকো। কিন্তু ওর হাতে আর হাত মেলায় না জিসি। জিসি ওখান থেকে ওকে কিছু না বলে চলে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ফিরে এসে ও পুনরায় ওর হাতের সঙ্গে হাত ঠেকায়। আর রুশাই বোধহয় জানতো যে জিসি ফিরে আসবে, এজন্য ও হাতটা ওভাবে সোজা করে দাঁড়িয়েছিল। রুশাই খুব খুশি হয়েছে যে এই মুহূর্তে সে একটা ভাই পেয়েছে। আর এতে দুজনের কথোপকথন আড়াল থেকে মিয়াও মিয়াও শুনেও বেশ খুশি হয়। এরপরে ওরা সবাই পথ চলতে শুরু করে দেয়। প্রতিমধ্যে অনেক জায়গায় ওরা থেমেছিল, তবে প্রথমে ওরা সেই টি স্টলে থেমেছিল, যেখানে ইম্পেরিয়াল শহরে আসার আগে ওরা একবার এসেছিল। আর এখান থেকেই মূলত ওরা নিজেদের নাম দিয়েছিল 4 ব্যাম্বো মাস্টার নামে, তাই এই জায়গাটা ওদের জন্য খুবই স্পেশাল। তখনই ওরা দেখতে পায় এখানে কিছু ডাকাত হামলা করেছে, আর এই ডাকাত দল সমস্ত মানুষদের কাছ থেকে যত টাকা পয়সা আছে সেসব নিয়ে নিচ্ছে, এমনকি এই ধাবার মালিককেও ওরা ধরেছে। আর এখন টার্গেট করছে এদের 4 জনকে ধরার জন্য। মুইয়াও এদেরকে বলে এখনই যাও আর ওই ডাকাতগুলোকে থামাও, কিন্তু আকসং এবং লুফুই আসার আগে এই ডাকাতগুলোকে কুপঘাত করে দেয় আমাদের মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও কীভাবে কুপঘাত করলো তা মিয়াও মিয়াও নিজেও জানে না। মিয়াও মিয়াও নিজেই অবাক যে ওর কাছে এত শক্তি। এখন সবাই মিয়াও মিয়াওর দিকেই তাকিয়ে থাকে। ওরা সবাই এই ডাকাতগুলোকে মার দিবে বলেই তো প্রস্তুত ছিল, কিন্তু মিয়াও মিয়াওর হাতের ইশারায় ওরা মরে গেল। মিয়াও মিয়াও এবার ওর পাওয়ার দেখাতে শুরু করে, সব জায়গায় পাওয়ার ফলাতে লাগে। জিসি বলে হয়েছে, অনেক শো আপ হয়েছে, আর তোমাকে এভাবে শো আপ করতে হবে না। মিয়াও মিয়াও বলে করবো না মানে, মাত্রই নতুন একটা পাওয়ার পেয়েছি আর সেটাকে একটু শো আপ করবো না তা কি হয়? তোমরা শুধু বলো তোমাদের কি লাগবে, আমি আমার পাওয়ার দিয়ে সেটাকে নিয়ে এসে দেব। মুইয়া লুফুইকে জিজ্ঞেস করে তোমার মাস্টার আমাদের পছন্দ করবে তো? লুফুই বলে তুমি খুব ভালো একজন মানুষ আর আমরা সবাই খুব ভালো, আর আমার মাস্টার আমাদের অপছন্দ করার কোনো কারণই নেই। যদিও আমার মাস্টার একটু কড়া টাইপের লোক, তারপরেও তোমাদের সবাইকেই পছন্দ করবে। এরপরে লুফুই মুইয়াওকে বলে আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুমি কি একটু পানি নিয়ে আসবে? এটা বলে মুইয়াওকে দূরে পাঠিয়ে দেয় আর তারপরে নিজের কাছে ডাকে মুশেংকে। মুশেংকে ডাকা মাত্র মুশেং বলে কোন দিকে যাব? এখানেই বলো, এখানে তো দূরের কেউ নেই, আমরা তো সবাই কাছের লোক। মিয়াও মিয়াও বলে হ্যাঁ, কিছু বলার থাকলে আমাদের সামনেই বলো, সমস্যা নেই। তখন লুফুই বলে ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তোমাদের সামনেই বলি। এরপরে ও আস্তে আস্তে মুশেংয়ের সামনে এসে বসে আর বলে মুশেং তোমার হাতটা দাও। এরপর মুশেংয়ের হাতে ও কিছু একটা তাবিজ কবজ লিখে দিতে লাগে। মুশেং বলে কি করছো আমার হাতে, এটা খুবই ডিসগাস্টিং। তখন লুফুই বলে এটা তোমাকে করতেই হবে, কারণ তুমি যখন লাউরান ভ্যালিতে যাবে তখন মিররে দাঁড়ালে তোমার
নিজের ভিতরকার ফর্ম মানে তোমার ইন্নার কোর বের হয়ে আসবে। লাউরান ভ্যালিতে যেতে গেলে আমাদের সবাইকে ওই আয়না অতিক্রম করে যেতেই হবে, আর ওই আয়নার ভিতরেই আমাদের আসল দৃশ্যটা ফুটে উঠবে আর তোমার ডেমনিক ফর্মও বের হয়ে আসবে। এটা শুনেই মুসেং বলে, আমার ডেমনিক ফর্ম? তুমি কিভাবে জানলে যে আমি একজন ডেমন? আর এরা সবাই অবাক হয়ে যায়। এরপরে মুসেং তাকিয়ে পড়ে চুই চুই এবং মিয়াও মিয়াওয়ের দিকে। চুই চুই বলে, না 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 না, আমি তো কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। মিয়াও মিয়াও বলে, আমিও বলিনি, আমার তো বলার প্রশ্নই আসে না। মুসেং বলে, তাহলে সে জানলো কি করে? লুফুই বলে, আমার কাছে আমার মাস্টারের দেওয়া একটা দর্পণ আছে, আর তাতে সব মানুষের আসল চেহারা দেখা যায়। সেখান থেকেই আমি দেখেছি, আর অনেকদিন আগে থেকেই আমি জানি। মিয়াও মিয়াও বলে, তুমি এটা মুইয়াও জিজিয়াকে বলো না। মুইয়াও জিজিয়াকে ও নিজেই বলবে একদিন। ও বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি। লুফুই বলে, আমি জানি সেটা, ও বলতে গিয়েও ও রেডি নয়, এজন্য বলতে পারেনি। আর সেজন্য আমি ওর হাতে এই স্পেলটা করে দিচ্ছি, যাতে দর্পণে দাঁড়ালেও ওর আসল চেহারাটা মুইয়াওয়ের সামনে বের হয়ে না আসে। মুইয়াও কেউ বলার পরে তবেই না হয় ওর ফুল ফর্মটা বের হয়ে আসলে কোনো ব্যাপার না। আর এই হাতে তুমি যতক্ষণ এই তাবিজটা রাখবে ততক্ষণ কোনোভাবেই তোমার ডেমনিক ফর্ম বাইরে বের হয়ে আসবে না। মুসেং বেশ অবাক হয়ে যায়। লুফুই এত আগে থেকেই তার আসল পরিচয় জানে, অর্থাৎ সে তার দিদিকে এখনো পর্যন্ত বলেনি। কিন্তু এটা ভেবেও কনফিউজ ছিল যে ও আসলে লুফুইকে কি 100% বিশ্বাস করতে পারে। এরপরে ওরা লাউরান ভ্যালিতে চলে আসে, আর প্রথমেই ওদেরকে একটা ম্যাজিক্যাল দেয়াল টপকে তারপরে যেতে হবে। আর এই ম্যাজিক্যাল দেওয়ালটা ব্রেক করার ক্ষমতা ছিল লুফুইয়ের। লুফুই তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে এই দেয়ালটাকে ব্রেক করে দেয়। আর এরপরে ওরা সবাই দেয়ালের ভিতর দিয়ে পাহাড়ের ভিতরে চলে আসে। মাত্র এখানে ওরা সেই দর্পণটা দেখতে পায়। এখানে সবাইকে একজন একজন করে পা দিতে হবে, আর তারপরেই তাদের আলাদা আলাদা করে নিজেদের ভিতরকার ইন্নার ফর্ম বের হয়ে আসবে। প্রথমে লুফুই ওর উপরে গিয়ে দাঁড়ায় এবং ওই দর্পণের প্রতিবিম্ব একটা পাহাড়ের উপরে পড়ে। সেই পাহাড়ের উপরে দেখা যায় যে লুফুই আসলেই তার ভিতরে যে ইন্নার ফর্ম আছে সেটা একটা বাচ্চার মতো, মানে লুফুই একজন মানুষ, এবং লুফুই তার বাচ্চা অবস্থাটাকেই বেশি প্রাধান্য দিয়েছে, সেজন্য ওকে দেখাচ্ছে পিচ্চি অবস্থায়। লুফুইয়ের পরে ওর পরে মুইয়াও গিয়ে ওই আয়নার উপরে দাঁড়ায়, আর মুইয়াওকে দেখা যায় যে ও সুন্দর একটা গাউন পরে দাঁড়িয়ে আছে। ওর বাবা মারা যাওয়ার পরে ও যখন প্রথম ডেমন হান্টিংয়ে বের হয়েছিল তখন এই পোশাকটাই ওর পরা ছিল, আর সেটাই বোধহয় ওর কাছে বেশি ইমপ্রেসিভ, সেজন্য এই দৃশ্যটাই বের হয়ে এসেছে। এরপরে চুই চুই গিয়ে দেখে যে ওকে বড় একটা বাঁশঝাড় আকারে দেখা যাচ্ছে। চুই চুই বলে, দেখো দেখো, আমি একটা বাঁশঝাড়, তার মানে আমি বড় হয়ে অনেক বড় একটা ব্যাম্বো ফরেস্ট হয়ে যাব, তাই না? ও ভীষণ খুশি হয়েছিল। আর এরপরে আসে আমাদের মিয়াও মিয়াও। মিয়াও মিয়াও আসার পরে মিয়াও মিয়াওকে অন্যরকম দেখায়। দেখে কিন্তু এটা মনে হচ্ছিল মিয়াও মিয়াও যখন এই উপন্যাসের দুনিয়ায় এসেছিল তার আগে ও যে টেবিলে বসেছিল সেই টেবিলে বসা অবস্থায় ওকে পাওয়া গিয়েছে, কিন্তু মিয়াও মিয়াওর মনে পড়ছে না যে এটা কি। মিয়াও মিয়াও নিজেও বুঝতে পারছে না যে তাকে এমন কেন দেখাচ্ছে। সবাই ওকে প্রশ্ন করে এমন কেন, কিন্তু তবুও মিয়াও মিয়াও কিছু বলতে পারে না। এরপরে আসে জিশি। জিশি এসে যখন দাঁড়ায় তখন জিশিকে দেখা যায় ও যেভাবে দাঁড়িয়ে আছে ওকে ঠিক সেভাবেই দেখাচ্ছে। তখন সবাই অবাক হয়ে বলে, মানে মুইয়াও অবাক হয়ে বলে, এমন কেন ওকে দেখাচ্ছে? কিন্তু জিশি আর কিছু বলে না, আর ওরাও কিছু বলে না। এরপরে ওরা সেই ভ্যালির ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই আমরা লুফুইয়ের মাস্টারকে দেখি। লুফুইয়ের মাস্টারের নাম ওয়েনশিন। ওয়েনশিন এসে বলে, লুফুই এখনই নীল ডাউন হও, তোমাকে আমি পাঠিয়েছিলাম ডেমন ধরতে, আর তুমি কি না ডেমনদের সঙ্গে বন্ধুত্ব করে বেড়াচ্ছ, আবার তাদেরকে এখানেও নিয়ে চলে এসেছো। লুফুই বলে, আপনি আমাকে ক্ষমা করবেন। মুইয়াও বলে, আমরা তো লুকিয়ে কাউকে আনিনি, চুই চুই একটা ছোট্ট ডেমন, ও কারোর কোনো ক্ষতি করবে না, সেজন্য ওকে এখানে এনেছি, তাছাড়া ও খুব ভালো। তখন ওয়েনশিন বলে, চুই চুই তাহলে এটাকে? এটা বলে মাস্টার ওয়েনশিন তখন ওর হাতে থাকা, মানে জিশির হাতে থাকা সেই কবচটাকে একদম সম্পূর্ণভাবে তুলে নেয়, আর জিশিকে ওখান থেকে সরিয়ে আবার আয়নার ভিতরে এনে প্রতিস্থাপন করে। আর তখন সাথে সাথে চুই চুই আর মিয়াও মিয়াও এসে দৌড়ায় জিশির পাশে। আর মুইয়াও তো নিজের ছুরিটাও বের করেছিল মাস্টারের সঙ্গে লড়াই করবে বলে। মাস্টার তখন বলে, পিছনের দিকে ফিরে তাকাও, দেখো তো আসলে এই মুসেং বলে যে ভাইকে তুমি চেনো সে আদৌ কোনো মানুষ কিনা। তখনই দেখা যায় মুসেংয়ের চারপাশ দিয়ে আগুন উঠছে, এবং মুসেং আদতে কোনো মানুষ নয়, বরং ও অর্ধেক মানুষ এবং অর্ধেক ডেমন। এটা দেখে মুইয়াও অবাক হয়ে যায়, আর এর সাথে সাথেই এই পর্বের গল্প শেষ হয়ে যায়। এমন জায়গায় পর্বটা শেষ হয়েছে যে পরের পর্বে কী হবে এটা জানার জন্য আমি নিজেও অধীর আগ্রহে বসে আছি, কিন্তু ওই পর্বটা এখনও রিলিজ হয়নি, আর হয়তোবা আজকে রিলিজ হবে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।